আচ্ছা, স্ক্রিনশট দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। দেখো, আমি কনস্টিটিউশনাল ল এর আমরা তো আগের ফার্স্টের দিকে একদম ফার্স্টে ক্লাস করেছিলাম, তখন কনস্টিটিউশনাল ল এর আমরা মেইনলি ব্যাকগ্রাউন্ড, প্রিএম্বল, সাইলেন্ট ফিচার বা ফর্মেশন অফ স্টেট এগুলো মেইনলি বুঝিয়েছিলাম। এবার দেখো, আমাদের ইউনিট 2 তে কনস্টিটিউশনাল ল তে যেই চ্যাপ্টারটা পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে সিটিজেনশিপ। দেখো, সিটিজেনশিপের মেইনলি হচ্ছে দুভাবে সিটিজেনশিপটা আমাদের দেশের মানে ডিল করা হয়। একটা সিটিজেনশিপ সবাই কিন্তু ভালো করে শুনবে। একটা সিটিজেনশিপ হচ্ছে গিয়ে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাইরেক্টলি হচ্ছে গিয়ে ডিল করে। আরেকটা সিটিজেনশিপ হচ্ছে গিয়ে পার্লামেন্ট থেকে এনাক্ট করা একটা স্পেসিফিক ল, সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর মাধ্যমে। দুটোই আমাদেরকে পড়তে হবে, সিটিজেনশিপ অ্যাক্ট 1955 ইকুয়ালি, তার সাথে আমাদেরকে পড়তে হবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল 5 থেকে 11। এটা তোমাদের ইউনিট 2 তে আছে। এবার আমি সবার ফার্স্টে আমি বলবো হচ্ছে গিয়ে যেটা আমাদের কনস্টিটিউশন ডিল করছে। দেখো, কনস্টিটিউশনে আমরা প্রত্যেকেই জানি হচ্ছে মেইনলি কতগুলো পার্ট আছে আমাদের কনস্টিটিউশনে। এনিওয়ান? এনিওয়ান, কতগুলো পার্ট বা চ্যাপ্টার আছে কনস্টিটিউশনে? এগুলো তো এন্ট্রান্সের সময় পড়ানো হয়েছিল সবাইকে। 25। কনস্টিটিউশনে, হ্যাঁ, কনস্টিটিউশনে টোটাল 25 পার্ট বা হচ্ছে 25 চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে চ্যাপ্টার টু মেইনলি হচ্ছে গিয়ে ডিল করে সিটিজেনশিপ নিয়ে। আর্টিকেল কত 5 to 11 হচ্ছে ডিল করে সিটিজেনশিপ নিয়ে। এবার দেখো, সিটিজেনশিপ মেইনলি কি জিনিস যদি আমরা বলি, সিটিজেনশিপ তিনটে জিনিসের মাধ্যমে আমরা মেইনলি হচ্ছে গিয়ে সিটিজেনশিপটা বুঝতে পারবো। কি কি? একটা জিনিস হচ্ছে গিয়ে, একটা জিনিস হচ্ছে পার্সন। সেকেন্ড জিনিস আসবে, একটা জিনিস পার্সন। সেকেন্ড আসবে হচ্ছে গিয়ে আমাদের কাছে সিটিজেন, সিটিজেন্স। একটা আসবে সিটিজেন, আরেকটা কি আসবে, আরেকটা আসবে মাইনরিটি। এই তিনটে জিনিস বুঝতে পারলেই তোমার সিটিজেনশিপ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পার্সন, মাইনরিটি আর সিটিজেনশিপের মধ্যে কি ডিফারেন্স? পার্সন হচ্ছে গিয়ে অল পার্সন, তার মধ্যে কি আসবে, ফরেনার্স আসবে, আবার আমাদের সিটিজেনরাও আসবে। আমাদের দেশের যতজন লোকজন আছে এবং হচ্ছে অন্যান্য দেশে যে সমস্ত ফরেনার্স আমাদের দেশে আসবে, প্রত্যেককে আমরা। হ্যালো, কেউ একজন মাইক্রোফোন অন রেখেছে, একটু অফ করো ভাই। ওকে। তো দেখো, তাহলে কি আছে, পার্সন হচ্ছে গিয়ে তার মধ্যে অল পার্সন চলে আসবে, লাইক হচ্ছে ফরেনার যারা আছে তারাও পার্সন, আমাদের ইন্ডিয়ান সিটিজেন। কিন্তু তার মধ্যে কিছু ডিফারেন্স আছে। সিটিজেন বলতে শুধুমাত্র ভারতের সিটিজেনদের মধ্যে বোঝানো হয়। আর মাইনরিটি কারা? এই সিটিজেনদের মধ্যেই কিছু মাইনরিটি আছে, তারা হচ্ছে গিয়ে স্পেসিফিক ধর্মের আধারে হোক বা তারা হচ্ছে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের বেসিসে হোক, তারা হচ্ছে মাইনরিটি। এইবার পার্সন আর সিটিজেনের মধ্যে ডিফারেন্স কোথায়, বা ফরেনার্স বা এলিয়েন বা হচ্ছে গিয়ে সিটিজেনের মধ্যে ডিফারেন্স কোথায়? দেখো, সিটিজেন হচ্ছে গিয়ে যতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে সবগুলো পাবে, কিন্তু যারা ফরেনার্স তারা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি আর রাইট টু হচ্ছে গিয়ে পার্সোনাল যে লিবার্টি আছে আর্টিকেল 21, এটা কিছু রেস্ট্রিকশনের সাথে পাবে। আর কি পাবে? যারা সিটিজেন আছে তারা হচ্ছে কি পাবে, তারা আমাদের দেশের হচ্ছে গিয়ে যতগুলো রাইট টু হচ্ছে গিয়ে ভোট পাবে, রাইট টু ইলেকশনে পার্টিসিপেট করার রাইট পাবে, তারা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কি পাবে, সুবিধা পাবে। কিন্তু যারা ফরেনার্স তারা এগুলো একটাও পাবে না। তো এগুলো হচ্ছে গিয়ে সিটিজেন আর হচ্ছে গিয়ে তোমার ফরেনার্স বা এলিয়েনদের মধ্যে ডিফারেন্স। আরেকটা, ফরেনার্স আর এলিয়েনদের মধ্যে কি ডিফারেন্স আছে? দেখো, এলিয়েন আবার মেইনলি হচ্ছে গিয়ে দু প্রকার হয়। একটা কি আছে, আর এলিয়েনরা কখনো আমাদের সুপ্রিম কোর্টের জাস্টিস, আমাদের কোনো ইলেক্টেড মেম্বার, আমাদের কোনো ল মেকার, আমাদের কোনো কিছু প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কিছু হতে পারবে না। এলিয়েন মিনস এখানে ফরেনারের কথা বলা হচ্ছে। এলিয়েন দু রকম হয়, একটা হচ্ছে গিয়ে তোমার ফ্রেন্ডলি কান্ট্রি, ফ্রেন্ডলি এলিয়েন। ফ্রেন্ডলি এলিয়েন হচ্ছে যে সমস্ত দেশের সাথে ইন্ডিয়ার ভালো সম্পর্ক আছে, লাইক রাশিয়া, ইউকে, অস্ট্রেলিয়া, ইসরায়েল। এরা হচ্ছে ফ্রেন্ডলি এলিয়েন, মানে এরা হচ্ছে ফ্রেন্ডলি এলিয়েন। আরেকটা হচ্ছে এনিমি এলিয়েন। এনিমি এলিয়েন কারা? লাইক হচ্ছে যে সমস্ত দেশের সাথে আমাদের কখনো ওয়ার হয়েছিল বা যে সমস্ত দেশের সাথে আমাদের রিলেশন ভালো, লাইক চায়না, পাকিস্তান, আফগানিস্তান না, পাকিস্তান, এই সমস্ত দেশগুলো তুমি বলতে পারো। তো এগুলো হচ্ছে গিয়ে এনিমি এলিয়েন। তো এটা জাস্ট একটা বেসিক ছিল। এইবার পয়েন্টে চলে আসো। সিটিজেনশিপ কি করে? ডিফাইন করে রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়াল এন্ড স্টেট। ভালো করে বোঝো, সিটিজেনশিপ এমন একটা জিনিস, সেটা শুধুমাত্র সেন্ট্রাল লিস্টে পড়ে। কনস্টিটিউশনের সেন্ট্রাল লিস্ট কি? কনস্টিটিউশনের টোটাল তিনটে লিস্ট আছে। একটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল লিস্ট, মানে যেটা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা আছে, ইউনিয়ন অফ ইন্ডিয়া, তারা ডিল করে। সিটিজেনশিপের ব্যাপারে কোনো ফেডারেল যে স্টেট আছে আমাদের, যে 28টা স্টেট,
তারা কোনো ব্যাপারে আইডেন্টিফাই বা কোনো ব্যাপারে নাক গলাতে পারবে না বা কোনো রকম হচ্ছে কি লস তৈরি করতে পারবে না বা এনাক্ট করতে পারবে না। তাহলে সিটিজেনশিপ কার কাজ? সেটা হচ্ছে স্টেটের কাজ। স্টেট মিনস এখানে গভর্নমেন্ট। গভর্নমেন্ট মিনস এখানে ইউনিয়ন অফ ইন্ডিয়া বা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে বলা হচ্ছে। তাহলে তারা ডিসাইড করবে কে আমাদের দেশের সিটিজেন হবে, কে আমাদের দেশের সিটিজেন হবে না। কে আমাদের দেশের মধ্যে থাকবে, কে আমাদের দেশের মধ্যে থাকবে না। এটা সাবজেক্ট টু ম্যাটার অফ হচ্ছে গিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে এটা রিলেশনশিপ কার মধ্যে সিটিজেনশিপ ক্রিয়েট করে? একটা হচ্ছে সিটিজেন শুধুমাত্র ডিফাইন করছে একটা রিলেশনশিপ ইন্ডিভিজুয়াল আর হচ্ছে স্টেটের সাথে। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? হ্যালো, বোঝা যাচ্ছে? স্যার আরেকবার বলবেন? আমি বলছি সিটিজেনশিপ আমাদের টোটাল হচ্ছে গিয়ে ৩ টে লিস্ট আছে আমাদের কনস্টিটিউশনে। যে এই লিস্ট কোন লিস্টে কি থাকলে যেগুলো ম্যাটার গুলো আছে সেগুলো সেই গভর্নমেন্ট করতে পারবে। ধরো ফর এক্সাম্পল এটা এই সাবজেক্টের মধ্যে পড়ছে না, আমি তাও বলছি একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট। সেন্ট্রাল লিস্টের মধ্যে সিটিজেনশিপ, ফরেন অ্যাফেয়ার্স, রেলওয়ে, ডিফেন্স এগুলো হচ্ছে সেন্ট্রাল লিস্টের মধ্যে পড়ছে। মানে এই বিষয়গুলোর উপরে এক্সক্লুসিভ পাওয়ার আছে শুধুমাত্র গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল গভর্নমেন্টে। তারা ল তৈরি বা এনাক্ট করতে পারবে বা অ্যামেন্ডমেন্ট করতে পারবে। আরেকটা হচ্ছে গিয়ে তোমার স্টেট লিস্ট। স্টেট লিস্টের মধ্যে ধরো ফর এক্সাম্পল সেই স্টেটের লোকাল লস বলতে পারো, সেই স্টেটের হচ্ছে গিয়ে পুলিশ বলতে পারো, সেই স্টেটের হচ্ছে গিয়ে লোকাল কোনো হচ্ছে গিয়ে হসপিটাল, এই সমস্ত জিনিসের ব্যাপারে সেই স্টেটের হচ্ছে গিয়ে রাইট আছে। তারা হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ রাইট হচ্ছে গিয়ে সেই স্টেট পার্টিকুলার স্টেট হচ্ছে এই সাবজেক্ট গুলো যে স্টেট লিস্টের আন্ডারে আছে নির্দিষ্ট স্টেট গুলো করতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্টের মধ্যে এডুকেশনের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বোথ হচ্ছে গিয়ে আমাদের ল তৈরি করতে পারবে। হেলথ, এটার বিষয়ে হচ্ছে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বোথ ল তৈরি করতে পারে। তো আমার যেটা বলা সেটা হচ্ছে সিটিজেনশিপটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্ট। এটা আমাদের রাজ্য, আমাদের যে রাজ্যগুলো আছে তাদের কোন রকম সিটিজেনশিপের ব্যাপারে ল তৈরি বা এনাক্ট করার বা অ্যামেন্ডমেন্ট করার কোনো রাইট নেই। এটাই আমার বলার। বোঝা গেল? হ্যাঁ স্যার। এইবার দেখো সিটিজেনশিপ মেইনলি হচ্ছে গিয়ে গভর্ন হয় বা ডিসাইড করা হয় দুটো ভাবে। একটা হচ্ছে পার্ট 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 5 টু 11। এটা সিটিজেনশিপ নিয়ে ডিল করে। কোনকার সিটিজেনশিপ নিয়ে ডিল করে? এটা ডিল করে আমাদের দেশ যখন স্বাধীন হয় বা আমাদের দেশে যখন ইন্ডিপেন্ডেন্স আসে বা আমাদের দেশ যখন পার্টিশন হচ্ছে তখনকার কারা সিটিজেন থাকবে কারা থাকবে না সেটা নিয়ে ডিল করে পার্ট 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 5 টু 11। আর যেটা হচ্ছে কি সিটিজেনশিপ অ্যাক্ট 1955, এটা জিজ্ঞেস করে, এটা বলে যে আফটার দ্য কমেন্সমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে হচ্ছে 26শে জানুয়ারি 19, দেখো আমি যখনই বলবো হচ্ছে গিয়ে কমেন্সমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন তখন তোমাকে ধরে নিতে হবে 26 জানুয়ারি অফ 1950, এটা তোমাকে ধরে চলতে হবে। তারপরে কেউ যদি ভারতের নাগরিক হতে চায় বা কাকে ভারতের নাগরিক হিসাবে ধরবো বা ধরবো না এটা ডিসাইড করা হয় হচ্ছে গিয়ে আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট 1955। দুটোই তোমাদেরকে পড়তে হবে। এইবার চলে আসো পার্ট 2 অফ দা হচ্ছে কনস্টিটিউশন 5 থেকে 11। এটা কি ডিল করে? যে হচ্ছে কন্ডিশনস অফ সিটিজেনশিপ, সিটিজেনশিপ বা নাগরিকত্বের কি কি কন্ডিশনস আছে সেটা নিয়ে ডিল করে। কখন? অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন কখন হচ্ছে? 26 জানুয়ারি 1950। তখন যখন আমাদের কনস্টিটিউশনটা যেই দিন লাগু হচ্ছে সেই দিন আমরা হচ্ছে গিয়ে কাদেরকে আমাদের দেশের সিটিজেনশিপ ধরবো কাদেরকে ধরবো না সেটাই ডিল করা হয়েছে 5 টু 11। আর তারপর থেকে আফটার কমেন্সমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে হচ্ছে 26 জানুয়ারি 1950, তখন আমরা হচ্ছে কাদেরকে সিটিজেনশিপ রাখবো কাদেরকে টার্মিনেট করে দেবো, কারা রিনাউন্স হবে, কারা বাই রেজিস্ট্রেশন আসবে, বাই ডিসেন্ডেন্ট আসবে, এটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এ ডিসাইড করা হয়েছে। এই দুটো আলাদা পার্ট। এইবার তুমি আর্টিকেল ওয়াইজ যদি চলে আসো, সবার ফার্স্টে কি এই যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সেটা ডিল করছে কন্ডিশন অফ সিটিজেনশিপ আফটার দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, যেটা এক্ষুনি বললাম। এইবার দেখো পার্সন ওয়ার ডিম টু বি সিটিজেন আর্টিকেল কাদেরকে ধরা হবে 5 টু 11। দেখো সবার ফার্স্টে আসবে হচ্ছে গিয়ে আর্টিকেল, মেইনলি হচ্ছে গিয়ে সিটিজেনদেরকে তিনটে ভাগে ডিসাইড করা হয়। একটা হচ্ছে বাই ডোমিসাইল, আমি আরো ডিটেলসে বলছি, বাই মাইগ্রেশন, এটা কিন্তু আমরা 5 টু 11 পড়ছি মানে হচ্ছে অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন তখনকার কথা বলছি। আরেকটা হচ্ছে বাই রেজিস্ট্রেশন, এই তিন ভাবে। এইবার দেখো সবার ফার্স্টে যদি আর্টিকেল 5 বলে সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। At the commencement of the Indian Constitution, every person who has domicile in the territory of India. এবার মেন খেলাটা হচ্ছে কি এই ডোমিসাইল ওয়ার্ডটা নিয়ে। এটাই আর্টিকেল, এটা যদি তোমার ক্লিয়ার থাকে আর্টিকেল 5 ক্লিয়ার।
ধরো দুটো জিনিস হয়, একটা হচ্ছে গিয়ে রেসিডেন্সি, রেসিডেন্স, একটা রেসিডেন্স ভার্সেস আরেকটা হচ্ছে ডোমিসাইল। এনিওয়ান, কেউ কিছু বলতে পারবে এটার ব্যাপারে? রেসিডেন্স ভার্সেস ডোমিসাইলের কি ডিফারেন্স? এনিওয়ান? দেখ, রেসিডেন্স মানে হচ্ছে গিয়ে তুমি কোথায় বসবাস করছো, জাস্ট তোমার রিসাইডিংটা কোথায়। লাইক ধরো তুমি এখন যদি ইউএসএ তে বসবাস করো, তাহলে কি তুমি হচ্ছে সেখানকার ডোমিসাইল? একদমই না, তুমি কিন্তু ইন্ডিয়ান ডোমিসাইল। আরেকটা সেকেন্ড থিং হচ্ছে, আর যেটা রেসিডেন্স মানে হচ্ছে তুমি কোথায় বসবাস করছো, এইটুখানি জাস্ট ম্যাটার করে, আর কিচ্ছু না। ডোমিসাইল মিনস হচ্ছে গিয়ে তোমার ইন্টেনশনটা খুব গুরুত্বপূর্ণ, মানে তুমি কোথায় বসবাস করতে চাইছো তার ইন্টেনশনটা, মানে পার্মানেন্টলি। ধরো ফর এক্সাম্পল, আমি যদি 5 বছর আফ্রিকার কোনো একটা স্টেটে যাই, শুধুমাত্র হচ্ছে সেখানে বিজনেস পারপাসে বা জব পারপাসে, তার মানে এই নয় যে আমি সেখানকার ডোমিসাইল হয়ে গেলাম, আমি সেখানকার শুধুমাত্র বসবাস করেছি, রেসিডেন্ট। তাহলে আমি ডোমিসাইলটা কোথাকার? আমি হচ্ছে ইন্ডিয়ার ডোমিসাইল। আরেকটা জিনিস, সেকেন্ড থিং হচ্ছে গিয়ে ডোমিসাইল সবসময় সেন্ট্রালের হয়, ডোমিসাইল সবসময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়, স্টেট ওয়াইজ কোনো ডোমিসাইল হয় না। লাইক ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল, মহারাষ্ট্রের ডোমিসাইল এরকম হয় না। ইন্ডিয়ার ডোমিসাইল কিনা এটা কোশ্চেন ওঠে। তাহলে ডোমিসাইলটা আমরা কি করে ডিসাইড করব? দুটো জিনিস, তুমি যেখানকার ডোমিসাইল সেখানে তোমাকে দুটো জিনিস ফুলফিল করতে হবে ইন্ডিয়ার ডোমিসাইল। এক হচ্ছে তুমি যেখানে বসবাস করছো সেটা পার্মানেন্টলি বসবাস করছো, পার্মানেন্টলি। আর সেকেন্ড হচ্ছে তার সাথে তোমার সেখানে বসবাস করার ইন্টেনশন আছে। লাইক ধরো, ফর এক্সাম্পল এখন যদি তোমার এখন ধরো ফর এক্সাম্পল তুমি চলে যাচ্ছ মহারাষ্ট্রে, এবার মহারাষ্ট্রে তোমার বসবাস করার ইন্টেনশন নেই, হয়তো তুমি বিজনেস পারপাসে বা হচ্ছে গিয়ে তুমি হচ্ছে অন্য কোনো পারপাসে তুমি সেখানে গেছো জবের পারপাসে, কিন্তু তুমি বলবে না যে আমি ইন্ডিয়ার মহারাষ্ট্রের ডোমিসাইল, তুমি এটা বলতে পারবে যে হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গলে আমার ইন্টেনশন আছে, আমি পার্মানেন্টলি এখানে বসবাস করছি, তাই ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের আমি ডোমিসাইল। তাহলে রেসিডেন্স আর ডোমিসাইলের ব্যাপারটা বোঝা গেল। বসবাস তুমি যে কোনো করতে পারো, কিন্তু ডোমিসাইল হচ্ছে যেখানে তুমি ইন্টেনশনের সাথে পার্মানেন্টলি বসবাস করছো, সেটাকেই শুধুমাত্র তুমি ডোমিসাইল বলতে পারো। এই ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এইবার দেখো কি বলছে। এইবার বলছে হচ্ছে কি, অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশনটা যখন লাগু হচ্ছে, এভরি পার্সন হু হ্যাজ হিজ ডোমিসাইল, যারা যারা ভারতে ইন্টেনশন নেই কমেন্সমেন্টের সময় যে তারা সেইখানকার নাগরিক, আমাদের দেশের নাগরিক ছিল, মানে ডোমিসাইল ছিল যে সেখানকাই তাদের ইন্টেনশন যে আমরা এই দেশেই থাকবো এবং আমরা লং টাইম ধরে এই দেশে বসবাস করছি, তারা ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, তাদেরকে এবার তাদের কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে। এবার এই যে যারা ডোমিসাইল হয়ে গেল, এটা তো বেসিক কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন বলছে হু ওয়াজ বর্ন ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, সে অ্যাট দ্য টাইমে ডোমিসাইল থাকতে হবে এবং তাকে বর্ন অফ ইন্ডিয়া হতে হবে, যে সে ভারতবর্ষেই জন্মগ্রহণ করেছে। এইবার দেখো, এই যে টেরিটরি অফ ইন্ডিয়া বলতে এখানে মেইনলি বোঝানো হচ্ছে তুমি ব্রিটিশ ইন্ডিয়া জন্মগ্রহণ করতে হবে। এটা মেইনলি ধরো ব্রিটিশ ইন্ডিয়া তখন তো হচ্ছে পার্টিশনের আগের কথা বলা হচ্ছে, পার্টিশন যখন হচ্ছে গিয়ে তারপরে হয়েছে। তো পার্টিশন যখন আমাদের স্বাধীন হয় তারপরে ধীরে ধীরে পার্টিশন হয়, কিন্তু এটা আনডিভাইডেড ইন্ডিয়ার কথা বলা হচ্ছে বা ব্রিটিশ ইন্ডিয়ার কথা বলতে পারো, যে যারা আমাদের টেরিটরি অফ ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছে। সেকেন্ড, এটা একটা হয়ে গেলে যে তুমি জন্মগ্রহণ করেছো এবং আমাদের দেশে ডোমিসাইল যখন আমাদের কনস্টিটিউশন কামেন্স হচ্ছে, তুমি সিটিজেন। সেকেন্ড, না হলে কি হতে হবে, অর আইদার হুজ প্যারেন্টস ওয়াজ বর্ন ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, না হলে তোমাকে এটা দেখাতে হবে, যখন এটা কিন্তু আমি এখনকার কথা বলছি না, বা এটা আমি 1987 বা কোনো সালের কথা বলছি না, এটা কমেন্সমেন্ট মানে এটা হচ্ছে 26শে জানুয়ারি 1950-তে ডিসাইড করা হচ্ছে কারা আমাদের দেশের সিটিজেন হবে আর কারা হবে না, এটা তখনকার বলছে। সেটা আর্টিকেল 5 to 11 ডিসকাশন করে, সেটা আমাদের পড়তে হবে। আর কি, তাকে এটা দেখাতে হবে যে তার যে কোনো প্যারেন্ট, হয় বাবা অথবা মা, যে কোনো একজন আমাদের ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে, was born in the territory of India, অথবা who has been ordinary resident in the territory of India not less than 5 years immediately preceding such commencement। এবং বলছে, ভালো করে বলছো, সে যদি 1945 থেকে মানে 1945 সাল থেকেও যদি মিনিমাম 5 বছরের কম নয়, মিনিমাম 1945 থেকেও যদি আমাদের এই যে ইন্ডিয়ার টেরিটরি এটার মধ্যে বসবাস করে, অর্ডিনারি রেসিডেন্ট মানে এমনি নর্মালি আছে আর কি, ডোমিসাইল নয়, এমনি আছে 5 বছর ধরে টেরিটরি অফ ইন্ডিয়াতে বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য হচ্ছে গিয়ে আমাদের কনস্টিটিউশন, তাকেও শ্যাল বি সিটিজেন অফ ইন্ডিয়া। মানে
যখন কমেন্সমেন্ট হচ্ছে কবে 26শে জানুয়ারি 1950, তার আগে মিনিমাম যদি সে 5 বছর অন্তত আমাদের দেশে বসবাস করে টেরিটরি অফ ইন্ডিয়াতে, তাকেও সিটিজেন ধরা হবে। এই 3 ভাবে আর্টিকেল 5 হচ্ছে গিয়ে তোমাকে সিটিজেনশিপ, তোমাকে না, মানে 1950-তে যখন আমাদের কনস্টিটিউশন কমেন্সমেন্ট হচ্ছে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে। বোঝা গেল আর্টিকেল 5? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে। এইবার সেকেন্ড হচ্ছে ডোমিসাইলের ব্যাপারটা। ডোমিসাইল কি জিনিস? তোমাকে পার্মানেন্টলি এখানে হোম, মানে এখানে তুমি পার্মানেন্টলি থাকতে পারছো বা থাকতে চাইছো। এ পার্সন ডোমিসাইল ইজ দ্য কান্ট্রি তখনই হবে হুইচ ইজ কনসিডার বাই ল ইজ পার্মানেন্ট রেসিডেন্ট। তার ইন্টেনশন আছে সে সেখানে পার্মানেন্টলি থাকবে। দুটো ইনগ্রিডিয়েন্ট, একটা হচ্ছে তুমি রেসিডেন্ট, সেখানকার বসবাস করছো তুমি, আরেকটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ইন্টেনশন টু মেক ইট ইজ অন আর্থ। এটা যে তুমি এখানে থাকবে, ধরো তুমি এখন যদি মহারাষ্ট্রে চলে যাও, তুমি কি সেখানে পার্মানেন্টলি, বা তুমি ব্যাঙ্গালোর চলে যাচ্ছ, পার্মানেন্টলি তো তুমি বসবাস করার ইন্টেনশনে যাচ্ছ না। তাহলে তুমি কেন যাচ্ছ? তুমি জব বা বিজনেস পারপাসে যাচ্ছ। কিন্তু তুমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে ঢুকছো, কারণ এখানে তুমি পার্মানেন্টলি তুমি হোম বা রেসিডেন্স তোমার। এটা হচ্ছে ডোমিসাইলের বেসিক, আমি আগেও বললাম। এইবার দেখো এই কেস ল আছে। শঙ্করকরণ ভার্সেস হচ্ছে গিয়ে এটা শঙ্করকরণ ভার্সেস মহাদেব বা এরকম কিছু একজন নাম, আর হচ্ছে লক্ষ্মীর একটা কেস। এটা তোমার কি বলে 1974-এর একটা কেস ল। কেস নাম্বার হচ্ছে 1764। এই ভদ্রলোক, ইনি কি করেছেন, ইনি হচ্ছেন গিয়ে লং টাইম ধরে, কি বললাম, ইনি লং টাইম ধরে কি করছেন, তোমার আহ, বার্মা, মানে তখনকার আমলে বার্মা মানে হচ্ছে কি এখনকার মায়ানমারে বসবাস করছেন তার বিজনেস পারপাস। ওকে। লক্ষ্মী ভারতী হচ্ছে ওনার ওয়াইফ। এইবার আচ্ছা, বাকি উপরের পার্টটা বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে। ইনি বার্মাতে বসবাস করছেন লং টাইম ধরে। এইবার এনার কথা হচ্ছে, ধরো ফর এক্সাম্পল, উনি পার্সোনাল ল অনুযায়ী হচ্ছে গিয়ে ওনার যে ওয়াইফ লক্ষ্মী, উনি একজন ইন্ডিয়ান সিটিজেন, তাকে বিয়ে করেছে। এইবার কোশ্চেন উঠেছে যে হচ্ছে উনি যেহেতু লং টাইম ধরে কি বলে তোমার বার্মাতে বসবাস করছে, উনি ইন্ডিয়ান সিটি ডোমিসাইল কিনা, এটা নিয়ে কোশ্চেন উঠেছে। যেহেতু এই যে আমরা যে এই যে এখন যে সেকশনটা বা হচ্ছে আর্টিকেলটা দেখছি আর্টিকেল 5, এটা মেইনলি ডোমিসাইলের উপরে বেস করে তখন সিটিজেনশিপ দেওয়া হয়েছিল। তা এই ভদ্রলোক যেহেতু হচ্ছে প্রায় 10-15 বছর ধরে লং টাইম ধরে বিজনেস পারপাসে হচ্ছে গিয়ে তোমার কোথায় বসবাস করছে, তোমার হচ্ছে কি বার্মা বা মায়ানমারে। এবার পরে সুপ্রিম কোর্ট সেখানে হচ্ছে ইউনিয়ন অফ লক্ষ্মী ভাইয়ের যে কেসটা আছে অল ইন্ডিয়া কেস, এই যে 1974-এ, তখন এটা ধরা হচ্ছিল যে ইনি ডোমিসাইল কিনা। এখন তোমাদের কি মনে হচ্ছে বলো? স্যার সিটিজেনশিপ তো ছাড়েনি, তাহলে ডমিসাইল না হওয়ার কি আছে? ও ইন্ডিয়ার ডমিসাইল তো হবেই। এখানে সিটিজেনশিপের কোশ্চেন নয়, এখানে ডোমিসাইল কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। মানে এটা হচ্ছে গিয়ে তোমার ব্যাকগ্রাউন্ড যে উনি লং টাইম ধরে আহ বার্মাতে বিজনেস করছেন, কিন্তু ইনি এখন ডোমিসাইল কিনা। বাকিরা হ্যাঁ স্যার, ডোমিসাইলই হবে। উনি কি এর কিন্তু মাঝখানে ইন্ডিয়াতে আসেননি? কিন্তু 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 উনি তো হচ্ছে গিয়ে রিসাইড করছে না আমাদের এখানে ইন্ডিয়াতে। মানে তিনি বিজনেস কন্টিনিউ বা জব কন্টিনিউ পারপাসে তিনি বিজনেস বা জব পারপাসে বার্মাতে বহুদিন ধরে আছেন। মানে কিন্তু টানা আছেন? মানে ইন্ডিয়াতে হ্যাঁ, কি টানা আসেনি আছেন, বহু বছর? টানা আছেন, ধরো ধরো টানাই আছে। তাহলে কোশ্চেনটা কি আছে এখানে, যে মানে ডমিসাইল তিনি হচ্ছে? প্রফেশনালি ধরে নাও বার্মাতে রয়েছে, হ্যাঁ, লং টাইম ধরে আছে। এবার এই যে লক্ষ্মী লক্ষ্মী ভারতী, ইনি হচ্ছেন তার লিগ্যাল ওয়াইফ। ওকে। এবং হচ্ছে গিয়ে দুজনাই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। বাই অরিজিন ইন্ডিয়ান সিটিজেন। এবং তাদের মধ্যে হচ্ছে গিয়ে ম্যারেজ ডিসপিউট হয়, ম্যারেজ রিলেটেড ডিসপিউট হয়। তাই এখন তাদেরকে ধরা হবে যে তারা হচ্ছে গিয়ে কোন দেশের ল তাদের উপরে অ্যাপ্লাই করা হবে, কিন্তু তারা বিয়ে করেছে ইন্ডিয়ান পার্সোনাল ল অনুযায়ী। তাহলে ইন্ডিয়ারেতেই হবে যদি না এখন ওখানে এখন এটাই এখন সিটিজেনশিপ এটাই নেয়। হচ্ছে এখন এটাই হচ্ছে মেইন কোশ্চেন ওয়াজ, এই যে গোবিন্দম বা হচ্ছে শঙ্করন গোবিন্দম ডোমিসাইলড ইন ইন্ডিয়া অর বার্মা। ইন্ডিয়া ডোমিসাইল, ইন্ডিয়া। সিটিজেনশিপ নয় কিন্তু ডোমিসাইল। হ্যাঁ, ডমিসাইল ইন্ডিয়ারই হবে। বাকিদের হ্যাঁ স্যার, ডোমিসাইল ইন্ডিয়ারই হবে। কেননা স্যার ওর ইন্টেনশনটা তো স্যার ও দেখাচ্ছে না যে আমি ইন্ডিয়াতেই থাকতে চাই বা বিজনেস পারপাসে তো স্যার ও গেছে, সেই জন্য। জব পারপাস আই থিঙ্ক। এক্স্যাক্টলি। এইবার দেখো, তাহলে এখানে মেইনলি কি হচ্ছে গিয়ে আহ এখন এই যে তোমার কি বলে
এইবার এই কেসটা কি হয়েছিল, এই শঙ্করন বলছিল যে আমি আর ইন্ডিয়ার ডোমিসাইল নয়, আর লক্ষ্মণ বলছিল এনার যে যখন ম্যারেজ ডিসপিউটটা ওঠে, এই লক্ষ্মী লক্ষ্মী ওনার ওয়াইফ লক্ষ্মী ভারতী, উনি বলছিল যে হচ্ছে গিয়ে ইনি কখনো ইন্টেনশনালি আমাদের যে ইন্ডিয়া আছে তাকে হচ্ছে গিয়ে অ্যাভয়েড করেনি বা তাকে ছেড়ে যায়নি, মানে ইন্টেনশনালি যে আমি ওখানকার ডোমিসাইল হব, ওনার এই ধরনের কোন রকম ইন্টেনশন ছিল না। তিনি শুধুমাত্র হচ্ছে এমপ্লয়মেন্ট বা হচ্ছে বিজনেসের জন্য বার্মাতে ছিল। ওকে, এইবার দেখো কোর্ট তারপরে সুপ্রিম কোর্ট যেটা ভার্ডিক্ট দেয়, দেখো এইবার তুমি হচ্ছে গিয়ে একটা মেইনলি ধরো ডোমিসাইলের জন্য কোন একটা দেশের তোমার দুটো জিনিস দরকার, একটা হচ্ছে সেখানে তুমি লং টাইম ধরে রেসিডেন্স হচ্ছ, সেকেন্ড হচ্ছে গিয়ে অ্যানিমাস মেডেন্ডি দরকার। অ্যানিমাস মেডেন্ডিটা কি জানিস, মানে হচ্ছে গিয়ে তুমি ইন্টেনশন টু পার্মানেন্টলি রিসাইড দেয়ার, এটা তোমার দরকার। কিন্তু উনি লং টাইম ধরে থাকলেও সেকেন্ড যে হচ্ছে গিয়ে তোমার রুলসটা সেটা হচ্ছে গিয়ে যে ওনাকে ইন্টেনশনটা উনি যে বার্মাতে থাকবেন, আমাদের দেশের সিটিজেনশিপ বা ডোমিসাইল ছেড়ে দেবেন, এটা ওনার ছিল না। তাই সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে এটাই ভার্ডিক্ট দিয়েছিল, তিনি ইন্ডিয়ার ডোমিসাইল। এটাই আমাদের এই কেসে বোঝানো হয়েছিল, এটা ডোমিসাইল। সেকেন্ড হচ্ছে লোয়েস্ট রেটেড, এটা একটা ফরেনার লো, স্পেন বা কোন একটা দেশের হবে, ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটা কেস। এই কেসটায় কি হয়েছিল, এই কেসটায় মেইনলি হচ্ছে গিয়ে এই ভদ্রলোক বলছে যে আমি বহুদিন ধরে ইন্ডিয়াতে বসবাস করছি, লং টাইম ধরে, ফরেনার্স কিন্তু। এইবার কি হয়, এবার ধরো পাসপোর্ট ভিসার একটা ভ্যালিডিটি থাকে, মানে ভিসার একটা ভ্যালিডিটি থাকে, ধরো 10 মাস হোক 1 বছর হোক যাই হোক একটা ভ্যালিডিটি ছিল, সেই ভ্যালিডিটি এক্সপায়ার করে যায়, এবং এক্সপায়ার করার পরেও কিন্তু সে ইন্ডিয়াতে স্টে করে। যখন তারপরেও ইন্ডিয়াতে সে স্টে করে, তখন এবার ইন্ডিয়ান বাই ল, অ্যাকর্ডিং টু ল অনুযায়ী ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করবে, তাকে ডিপোর্ট করে দেবে তার নিজের দেশে, এটাই লস। কিন্তু উনি হচ্ছে সুপ্রিম কোর্টে চলে যায়। এইবার সুপ্রিম কোর্টে গিয়ে উনি বলেন যে হচ্ছে কি আমি যেহেতু লং টাইম ধরে এখানে বসবাস করছি, তা আমি ইন্ডিয়ার ডোমিসাইল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে আরবিটারি ভাবে হচ্ছে গিয়ে কোনোভাবে আমাকে ডিপোর্ট করতে পারে না। তোমাদের কি মনে হচ্ছে বলো? কি ইন্ডিয়ার ডোমিসাইল অর নট? হ্যালো? না স্যার, ডোমিসাইল নয়, নট কেন? ডোমিসাইল। স্যার এবার বলবেন একটু কেননা স্যার, কোশ্চেনটা? আমি বলছি একটা জিনিস দেখো, এই যে লোয়েস বা লুইস যে যার নামই হোক একটা ফরেনার, এই ভদ্রলোক হচ্ছে একজন ফরেন ন্যাশনাল। সবসময় না কোশ্চেনটা বুঝবে, এখানে আমরা ডিল করছি শুধু ডোমিসাইল নিয়ে কিনা, ব্যাকগ্রাউন্ড ফ্যাকগ্রাউন্ড অত ম্যাটার করছে না, জাস্ট বুঝবো যে ইনি ওকে। একজন ফরেন ন্যাশনাল, বেলজিয়ান, বেলজিয়ান বলে কোনো দেশ টেশ আছে, ওখানকার একটা সিটিজেন ছিলেন। এবার ইনি অনেক বছর ধরে মেইনলি হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়াতে বসবাস করছে, মানে রেসিডেন্সিয়াল পারমিট তার ছিল লং স্টে। এবার তার হুম যে ভিসা বা রেসিডেন্সিয়াল যে পারমিট, এটাকে তো রিনিউ করতে হবে ভিসাকে, হুম যদি আমাদের দেশে থাকতে চায়, এটা তিনি হুম করেননি। এইবার হুম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে কি করে, ইন্ডিয়া থেকে বলে যে তুমি ইন্ডিয়াতে ছেড়ে চলে যাও, এটা অবভিয়াসলি বলবে অ্যাকর্ডিং টু ল। ডিপোর্ট ডিপোর্ট করে, ডিপোর্ট ডিপোর্ট তারা করে না, ফার্স্টে তোমাকে হচ্ছে কি বলবে যে তুমি ছেড়ে চলে যাও। এই ওয়ার্নিং যে দেয়। হ্যাঁ, ওয়ার্নিং দেয়, যেটাকে এখন যে আমাদের দেশে ইলিগাল ইমিগ্রেন্টরা আছে, তাদেরকে কি করবে, ফার্স্টে রিপোর্ট করবে না, ফার্স্টে ওয়ার্নিং দেবে, তারপরে যদি না যায় তখন হচ্ছে ওই রিপোর্ট করবে। তাহলে এইবার ওনাকে বললো হচ্ছে গিয়ে তুমি ইন্ডিয়া ছেড়ে দাও। এইবার এখন কোশ্চেন, উনি চলে যায়, উনি বলছেন আমার যে মানে রাইট টু পার্সোনাল লিবার্টি আর্টিকেল 21 বা হচ্ছে রাইট টু ফ্রিডম আর্টিকেল 19, এগুলো আমি অনেকদিন ধরে স্টে করছি, আমি এখানকার ডোমিসাইল, আমাকে দিতে হবে, আমি এখানে থাকবো। এইটা নিয়ে হচ্ছে মেইনলি এখন কোর্ট, মানে মেইনলি হচ্ছে গিয়ে লিগাল ইস্যু এটাই দাঁড়ায় যে ফার্স্ট কোশ্চেন তো হচ্ছে গিয়ে ফরেনার্স কি আর্টিকেল 19 এটা এটা অ্যাক্সেস করতে পারবে কিনা, মানে রাইট টু ফ্রিডম। সেকেন্ড কোশ্চেন হচ্ছে গিয়ে তার কি কোনো ফান্ডামেন্টাল রাইটস থাকবে কিনা, এবং থার্ড কোশ্চেন হচ্ছে গিয়ে গভর্নমেন্ট কি তাকে ডিপোর্ট করতে পারবে কি পারবে না। স্যার ফার্স্ট অফ অল, অ্যাকর্ডিং টু মাই নলেজ, উনি যেহেতু যেহেতু উনি ভিসাতেই ছিলেন কন্টিনিউ, মানে ভিসা থাকছে, ভিসা এক্সপায়ার হয়ে গেছে, এইটাই এই পর্যন্ত আপডেট, দেন হি ইজ স্টেইং ইললিগালি, এবং ও ইন্ডিয়ান ডমিসাইল হচ্ছেই না। ও যেখানকার জিনিস ও সেখানকারই ডমিসাইল, ঠিক আছে। যদি ও ইন দা মিন, আচ্ছা সিটিজেনশিপে তো কথাই আসেনি, দেন হি ইজ ডমিসাইল অফ, মানে ওর অরিজিন, আর ইন্ডিয়ান কোনো মানে ওই লিবার্টি, সে ওর দেশের যা নিয়ম সেটা হতে পারে, কিন্তু ইন্ডিয়ার কোনো ওই আমার রাইটস ভায়োলেট হয়েছে, আমার লিবার্টি ভায়োলেট হয়েছে, এসব ও ক্লেম করতেই পারে না। বাকিদের একটা জিনিস সবসময় মাথায় রাখবে, কোনো একটা দেশের ডোমিসাইল হওয়ার জন্য সিটিজেনশিপ ম্যান্ডেটারি নয়। ডোমিসাইল যখন থাকে তারপরে গিয়ে সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। ডোমিসাইল মিন্স হচ্ছে ইন্টেনশনালি তুমি সেখানে
দীর্ঘদিন ধরে বসবাস করছো, এটাই হচ্ছে ইন্টেনশনাল মানে ডোমিসাইল। এই কোশ্চেনটা কি বাকিদের কেউ কারো কিছু মানে বলার এটার ব্যাপারে? বাকিরা দেখো, একটা জিনিস, সবার ফার্স্টে ওকে আমরা কখন ডোমিসাইল ডোমিসাইল তখনই ধরবো ও যখন হচ্ছে গিয়ে লং টাইম ধরে বসবাস করছে, কিন্তু সেটা তো সেই ইলিগালি বসবাস, তার পাসপোর্ট বা হচ্ছে গিয়ে রেসিডেন্সিয়াল পারমিটটাকে সে রিনিউ করেনি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওকে ইলিগালি বলবো। সেকেন্ড হচ্ছে, যদি লিগালি হয় তখন তাও হচ্ছে গিয়ে সে রাইট টু যে হচ্ছে গিয়ে পার্সোনাল লিবার্টি সেটা রেস্ট্রিক্টলি কিছুটা পাবে, কিন্তু যে ফ্রিডম সেটা তো ফান্ডামেন্টাল রাইট সে অ্যাক্সেস করতে পারবে না ফুললি, কারণ সে একজন ফরেন ন্যাশনাল। তাহলে এখন যে সুপ্রিম কোর্ট এটাই ভার্ডিক্ট দিয়েছে যে হচ্ছে গিয়ে ফরেনার্সরা এন্টাইটেল হবে আর্টিকেল 21 অ্যাক্সেস করতে, কিন্তু আর্টিকেল যে 19 আছে সেটা তাদের উপরে শুধুমাত্র হচ্ছে সিটিজেনদের উপর অ্যাপ্লাই হবে, ওদের উপরে হবে না। এবার মেইনলি কি, তাহলে এটাই জাজমেন্ট যে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট যে অ্যাকশনটা নিয়েছে ডিপোর্টেশনের জন্য এটা ভ্যালিড, তিনি থাকতে পারবেন না কারণ তিনি তার রেসিডেন্সিয়াল বা যে ভিসা যে রিনিউ করার ব্যাপার ছিল সেটা করে, এটা মেইনলি করা হয়েছে। আরেকটা কেস ল, আচ্ছা বোঝা যাচ্ছে ব্যাপারগুলো বাকিদের কাছে? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে, এইবার হচ্ছে আরেকটা কেস ল, লাস্ট একটু শোন। প্রদীপ জৈন ভার্সেস হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়ার কেস। এটা মেইনলি 1987 এর একটা কেস। তখন কি হয়েছিল, এইবার মেইনলি স্টেট কোটা, মানে তোমার হচ্ছে গিয়ে এমবিবিএস এর যে হচ্ছে অ্যাডমিশনটা এটা স্টেট কোটার বেসিসে হচ্ছিল, মানে 100% স্টেটের স্টুডেন্টদেরকে স্টেট মেডিকেল কলেজগুলোতে রিজার্ভেশন দেওয়া হচ্ছে। এবার এই প্রদীপ জৈন ভদ্রলোক চলে যান সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্টে উনি গিয়ে বলেন যে এটা যেহেতু আমাদের ডোমিসাইলটা একটা ইন্ডিয়ান কনসেপ্ট, তাহলে সেই ক্ষেত্রে এই স্টেট গভর্নমেন্ট গুলো আরবিটারি ভাবে তাদের স্টুডেন্টদের শুধুমাত্র 100% স্টেট মেডিকেল কলেজগুলোতে রিজার্ভেশন দিতে পারে না, এটা ওনার আর্গুমেন্ট। এবার ইউনিয়ন অফ ইন্ডিয়ার কথা, যেহেতু তারা হচ্ছে গিয়ে তাদের স্টেটের ব্যাপার, হ্যাঁ স্টেট কি করবে তাদের মেডিকেল গুলো কলেজগুলোকে, এবং সেকেন্ড তারা আর্গুমেন্ট করছে যে হচ্ছে গিয়ে স্টেট গুলো তাদের নিজেদের লোকালাইজেশন বা হচ্ছে গিয়ে নিজেদের যে লোকাল স্টুডেন্টদের আপগ্রেডেশনের জন্য বা তাদের এডুকেশনের জন্য তারা রিজার্ভেশন দিতে পারে, তখন কিন্তু 100% রিজার্ভেশন ওকে মেডিকেলে। এইবার ব্যাপারটা কি দাঁড়িয়েছে, এখন কোশ্চেনটা উঠেছে যে হচ্ছে গিয়ে এই যে লোকালাইজেশন বা এই যে 100% হচ্ছে গিয়ে রিজার্ভেশন, এটা কি স্টেট গভর্নমেন্ট দিতে পারে, এটা কোশ্চেন উঠেছে। বা এই যে ডোমিসাইলের ব্যাপারটা, যে অন্য স্টেটের ডোমিসাইল মানে ইন্ডিয়ার ডোমিসাইল কিন্তু রেসিডেন্টটা অন্য স্টেটের, তাহলে সে কি অন্য স্টেটের মেডিকেল কলেজে পারমিট পাবে মেডিকেল পড়ার জন্য, এটা কোশ্চেন উঠেছিল এই কেস। আলটিমেটলি কিন্তু ডোমিসাইলের কোশ্চেন আসছে, রেসিডেন্সের কোশ্চেন আসছে। এনিওয়ান? ডোমিসাইল শুধু ইন্ডিয়ানই হবে। এখানে এটাও তো বলো যে হচ্ছে গিয়ে মেডিকেল কলেজের 100% ডোমিসাইল স্টুডেন্টদের রিজার্ভেশন তাদের স্টেটে। বাকিদের কারো কি কোনো কোশ্চেন মানে আসছে না, যে তোমার কি মনে হচ্ছে? দেখো, আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 14 কি বলে, রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি এটা কি ভায়োলেট করছে কি করছে না, যদি স্টেট গভর্নমেন্ট গুলো তাদের স্টুডেন্টদেরই 100% হ্যাঁ, রাইট? ভায়োলেট তো করছে, অবশ্যই করছে। কারণ আমরা কি আলাদা নাকি? মানে টোটাল একটাই তো নেশন, মানে ইটস আ সিঙ্গেল স্টেট। যদি ওই ক্ষেত্রে তাহলে তা- এর মাঝখানে স্টেট মানে আমাদের আই মিন মানে ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এগুলো আলাদা হতেই পারে, বাট দিস ইজ টোটাল ওয়ান কান্ট্রি, তো ওয়ান নেশন, তো তো ওটা তো পার্সিয়ালিটি হয়ে যাচ্ছে। বাকিদের আর কারো কিছু বলার নেই? দেখো, এইবার মেইনলি হচ্ছে গিয়ে আহ পরবর্তীকালে কি দাঁড়ায়, যে স্টেট গভর্নমেন্ট গুলোকে, এটাই যে স্টেট গভর্নমেন্ট গুলো সবসময় আর্গুমেন্ট করেছিল বা ইউনিয়ন অফ ইন্ডিয়া তাদের হয়ে আর্গুমেন্ট করেছিল যে তারা তাদের স্টেটের লোকালাইজেশনের জন্য বা স্টেটের স্টুডেন্টদের আপগ্রেডেশন বা এডুকেশনের জন্য তারা 100% রিজার্ভেশন দিচ্ছে, কিন্তু তারা এটা হচ্ছে ডিসাইড করছিল যে হচ্ছে কি তারা এখানকার পার্মানেন্ট রেসিডেন্স বা পার্মানেন্ট ডোমিসাইল তাই তাদেরকে দিতে হবে, কিন্তু ডোমিসাইল যেহেতু একটা সেন্ট্রাল জিনিস, তো সেই ক্ষেত্রে এটা আমাদের রাইট টু ইকুয়ালিটি বা রাইট টু এডুকেশনকে ভায়োলেশন করে। এবার সেই ক্ষেত্রে কি হতে পারে,
স্টেট গভর্নমেন্টের স্টেটের মানে সুপ্রিম কোর্ট এটা গাইডলাইন দিয়েছিল স্টেটের মেডিকেল কলেজগুলোর জন্য তাদের 70% ম্যাক্সিমাম রিজার্ভেশন থাকতে পারে, তাদের ম্যাক্সিমাম রিজার্ভেশন থাকতে পারে, কিন্তু বাকি যে রিজার্ভেশনটা আছে সেটা অল ইন্ডিয়া বেস্ট স্টুডেন্টদের জন্য দিতে হবে, সেটা প্রত্যেকটা স্টেটের জন্য অ্যাপ্লিকেবল, মানে অল ইন্ডিয়া কোটা তোমাকে একটা ম্যান্ডেটারি রাখতেই হবে। এবার স্টেট গভর্নমেন্ট গুলো তাদের একটা যে মেডিকেল কলেজের সিট অনুযায়ী একটা রিজনেবল কি রাখতে পারে, একটা রেফারেন্স বা রিজনেবল একটা লিমিটস তারা রাখতে পারে তাদের নিজেদের স্টেট কোটার আন্ডারে। তো এটাই পরবর্তীকালে হয়, এখনো সেটা অনুযায়ী হচ্ছে গিয়ে মেইনলি মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন হয়। তো এটা হচ্ছে এই কেসে বোঝা যাচ্ছে যে রাইট টু ইকুয়ালিটিকে ভায়োলেট করছে। তো সেই ক্ষেত্রে কিছুটা লিমিট তাদের স্টেট গভর্নমেন্ট গুলো রাখতে পারে, কিন্তু পুরোটা নয়, ওই ডোমিসিয়াল বা লোকালাইজেশনের নাম করে। এটা মেইনলি আর্টিকেল কি বলে আমাদের কনস্টিটিউশনের 5টা হয়ে গেল আর্টিকেল, যেটা সিটিজেনশিপ বাই আমরা কিভাবে দেখছিলাম সিটিজেনশিপ হু হ্যাজ হিজ ডোমিসাইল, এটার উপরে বেস করে। ক্লিয়ার সবার? ওকে, বাকিদের হ্যাঁ স্যার। এইবার আর্টিকেল 6 দেখো, রাইটস অফ সিটিজেনশিপ সার্টেন পারসন হু হ্যাভ মাইগ্রেটেড ফ্রম ইন্ডিয়া টু পাকিস্তান, সরি টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। এটা কিন্তু আমরা যখন আমাদের কনস্টিটিউশন কমেন্সমেন্ট হচ্ছে তখনকার গল্প বলছি, যে তখন কিছু লোকেরা যে হচ্ছে গিয়ে তোমার ওই পার্টিশন যে সেটেলমেন্ট হচ্ছিল বা পারমিট অফ রিসেটেলমেন্ট হচ্ছিল, পার্টিশন হচ্ছিল, কিছু লোক ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে যায়, কিছু লোক পাকিস্তান থেকে ইন্ডিয়া আসে। এইবার এখন কোশ্চেন উঠেছে যে পাকিস্তান থেকে যারা ইন্ডিয়া আসছে তাদের মধ্যে কাদেরকে আমরা সিটিজেনশিপ দেবো, কাদেরকে দেবো না, এটা ডিল করবে আর্টিকেল 6। নটউইথস্ট্যান্ডিং এনিথিং ইন আর্টিকেল 5, মানে আর্টিকেল 5 এ কি দেওয়া হয়েছে সেটা তুমি বাদ দাও। এ পার্সন হু হ্যাজ মাইগ্রেটেড টু দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ফ্রম টেরিটরি নাও ইনক্লুডেড ইন পাকিস্তান, মানে যারা হচ্ছে গিয়ে পাকিস্তান টেরিটরিতে ইন্ডিয়াতে এসছে তাদেরকে আমরা হচ্ছে গিয়ে সিটিজেন ধরবো। কিভাবে ধরবো? অ্যাট দ্য টাইম অফ কনস্টিটিউশন, মানে কমেন্সমেন্ট অফ দিস কনস্টিটিউশন, যখন আমাদের দেশের কনস্টিটিউশনটা লাগু হচ্ছে তার কয়েকটা কন্ডিশন দিচ্ছে। কন্ডিশনস গুলো নাম্বার এতে বলছে হি অর আইদার হিজ প্যারেন্টস অর অ্যানি অফ হিজ গ্র্যান্ড প্যারেন্টস, মানে সে অথবা হচ্ছে গিয়ে হি, মানে এখানে ছেলে মেয়ে দুটোই ধরতে হবে, হি অর সে আইদার হিজ প্যারেন্টস মানে তার বাবা অথবা মা একজন হলেও চলবে, বা তার ঠাকুমা অথবা ঠাকুরদা একজন হলেই চলবে, গ্র্যান্ডমা গ্র্যান্ডপা। এবার হচ্ছে গিয়ে নেক্সট কি, ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, যেটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এ ডিসাইড করা হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে এটা ডিল করা হয়েছিল যে কারা কারা সিটিজেনের থেকে মেইনলি আমাদের দেশে যে জন্মগ্রহণ করেছে এটা মেইনলি। এবার দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরেকটা কথা লিখে দিয়েছে, অরিজিনালি এনাক্টেড, মানে তারপরেও, মানে এটা তো 26শে জানুয়ারি অব্দি কথা বলা হচ্ছে, মানে তখনও 15 বছর হয়ে গেছে প্রায় এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাক্ট, মানে তার মধ্যে তো অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে, তাই লিখে দিয়েছে অরিজিনালি এনাক্টেড, মানে 1935 এ যখন এনাক্ট হয়েছে সেটার কথা বলছে, অ্যামেন্ডমেন্ট গুলোর কথা বলছে না। তখন যারা সেই অ্যাক্টের আন্ডারে, সে বা তার হচ্ছে গিয়ে কোনো একজন প্যারেন্ট বা তার কোনো একজন ঠাকুরদা বা ঠাকুমা, গ্র্যান্ডমা অথবা গ্র্যান্ডপা, যদি আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে এই যে ব্রিটিশ টেরিটরি তখন ছিল সেখানে জন্মগ্রহণ করে থাকে, তাদেরকেও সিটিজেনশিপ দেওয়া হবে, যারা মাইগ্রেট করে এখন এসছে আর কি পাকিস্তান। এইবার দেখো একটা শর্ত দিয়েছে, ইন দ্য কেস হোয়ার সাচ পার্সন হ্যাজ সো মাইগ্রেটেড বিফোর দ্য 19th ডে অফ জুলাই, মানে 19শে জুলাই 1948, ডেট গুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো মানে কনফিউজ যাতে না হয়। 19শে জুলাই 1948, মানে 1948 19 জুলাই, এর আগে যারা হচ্ছে গিয়ে মাইগ্রেট হয়ে এসছে, কি বললাম এর আগে মাইগ্রেট, আমরা কিন্তু কথা বলছি সিটিজেনশিপ দেওয়ার কথা 26 জানুয়ারি 1950 তে, যেদিন কনস্টিটিউশন কাউন্সিল হচ্ছে। এখানে ডেট বলছে কিন্তু যে 19শে জুলাই 1948 এ যারা আগে পাকিস্তান থেকে চলে এসছে, কারণ 47-এ তো হচ্ছে গিয়ে তোমার পার্টিশন লস গুলো লাগু হয় না, তার মানে 48 তার পরে এসছে, তার মানে তার আগে সবাই চলে এসছে। তার আগে যারা এসছে, হি হ্যাজ বিন অর্ডিনারি রেসিডেন্ট, এবং আমাদের ভারতবর্ষে বসবাস করা শুরু করে দিয়েছে ইন্ডিয়ান টেরিটরিতে সিন্স দ্য ডেট অফ হিজ মাইগ্রেন্ট, মানে মাইগ্রেশন, যেদিন এই দেশে এসছে তারপর থেকে এই দেশে বসবাস করছে, তাদেরকেও সিটিজেন ধরা হবে। এইবার দেখ, এইবার এই অবধি বুঝলাম, ইন কেস অফ, এই অবধি বোঝা গেল? ইয়েস, বাকিদের হ্যাঁ okay, in the case of such person has so migrated on or after 19 July 1940, এইবার ধরো তুমি 26শে জানুয়ারি 19, আমরা তো ডিল করব যে এতদিন অবধি, কতদিন অবধি, 26শে জানুয়ারি 1950 অবধি কাদেরকে মানে সিটিজেনশিপ দেওয়া যাবে, কাদেরকে দেওয়া যাবে, তারপরে হলে তো আমরা ওই সিটিজেনশিপ অ্যাক্টের আন্ডারে চলে যাবো, তাই না? তাহলে কি এইবার দেখো 19শে জুলাই 1948 এর পরেও তো অনেকে এই দেশে এসছে মাইগ্রেট হয়ে পাকিস্তান থেকে, তাদেরকে কি করা হবে? বলা হচ্ছে
he has been registered as a citizen of India by an officer appointed in the behalf government of India, domain of India. দেখো আমাদের মেইনলি কি দেখা যায় যখন হচ্ছে কি আমাদের দেশের কনস্টিটিউশন লাগু হয় তখন থেকে আমরা বলি হচ্ছে রিপাবলিক অফ ইন্ডিয়া বা টেরিটরি অফ ইন্ডিয়া এইসব বলা যায়, ইউনিয়ন অফ ইন্ডিয়া। কিন্তু তার আগে হচ্ছে গিয়ে ব্রিটিশ ইন্ডিয়াটাকে দুটো ডোমেইনে ভাগ করা হয়, তখন বলা হতো ডোমেইন অফ ইন্ডিয়া, একটা পাকিস্তান ডোমেইন, একটা ইন্ডিয়ান ডোমেইন। এখানে তাই যে তখন হচ্ছে কি ডোমেইন অফ ইন্ডিয়া যখন পার্টিশন হয় তারপর থেকে একজন রেজিস্ট্রেশনের জন্য মানে মানে কি বলে একটা অফিসার থাকতো তখনকার সময়। তো যারা হচ্ছে গিয়ে ওই যে মাইগ্রেট হয়ে যারা এসছে তাদের রেজিস্ট্রেশন করাতো তিনি। তো সেই অফিসারের কাছে যদি তিনি রেজিস্ট্রেশন করেন মানে 1948 পরে আসার পর সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেই ভদ্রলোকের কাছে অফিসারের কাছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তার নিজের তরফ থেকে বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দিস কনস্টিটিউশন, এবং সেটা কবে 1948-এর 19শে জুলাইয়ের পরে এবং 26শে জানুয়ারি 1950-এর আগে যদি সেই অ্যাপ্লিকেশনটা করে সেই অফিসারের কাছে তার সিটিজেনশিপের জন্য। তাহলে কি এবার দেখো বিফোর দ্য কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন ফর্ম ম্যানার ইন প্রেসক্রাইবড ইন দি গভর্নমেন্ট, মানে কি ফর্ম অ্যান্ড ম্যানার প্রেসক্রাইব মানে তখনকার গভর্নমেন্টের যে রুল ছিল কি ফর্মের মধ্যে করতে হবে, কি ম্যানারে করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সেটা সেই অনুযায়ী তখনকার গভর্নমেন্ট যা লিখে দিয়েছিল সেটা অনুযায়ী যদি তিনি করে থাকেন তাহলেও তাকে আমরা সিটিজেন ধরবো। এটা হচ্ছে যারা 19শে জুলাই 1948 এর পরে এসছে এবং 26শে জানুয়ারি 1950 আগে এসছে। এবার কি বলছে, প্রোভাইড দ্যাট নো পারসন শ্যাল বি রেজিস্টার্ড আনলেস হি হ্যাজ বিন টেরিটরি অফ ইন্ডিয়া অ্যাট লিস্ট 6 মান্থ ইমিডিয়েটলি প্রিসাইড ডেট অফ অ্যাপ্লিকেশন, মানে কি এবং হচ্ছে গিয়ে শুধুমাত্র তোমাকে অ্যাপ্লিকেশন করার আগে তোমাকে অন্তত ভারতবর্ষে এসে যারা এই যে 26শে জানুয়ারি সরি 19শে জুলাই 1948 এর পরে এসছে তাদেরকে 6 মাস অন্তত মিনিমাম এখানে বসবাস করতে হয়েছে। এই কেউ একটা মাইক্রোফোনটা অফ রাখো। তাকে 6 মাস বসবাস করতে হবে, তারপরে গিয়ে তুমি হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনটা দিতে পারবে। এইটা মেইনলি হচ্ছে গিয়ে আর্টিকেল যে হচ্ছে গিয়ে যারা মাইগ্রেট হয়ে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে তাদেরকে কিভাবে সিটিজেনশিপ দিয়েছে। ক্লিয়ার? ওকে ওকে বাকিদের বাকিরা বুঝতে পারলে? হ্যালো হ্যালো অন্য তারপরে আরো যারা যারা আছে দীপঙ্কর, সুমন, বুঝতে পারছো? হ্যালো হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। ওকে। এইবার চলে আসো বাই মাইগ্রেশন। বাই মাইগ্রেশনের ব্যাপারটা মেইনলি দুভাবে করেছে, একটা হচ্ছে যারা আগে এসছে 19শে জুলাই, আরেকটা হচ্ছে 19শে জুলাইয়ের পরে এসছে যারা। এবার আর্টিকেল 7 বলছে রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন মাইগ্রেন্টস টু পাকিস্তান। এবার না কিছু লোক আবার কি করেছে যে হচ্ছে কি আমাদের দেশ ছেড়ে পাকিস্তানে পালিয়ে গেছে, তো তাদের কি হবে? এবার দেখো মাইগ্রেট টু পাকিস্তান নটউইথস্ট্যান্ডিং এনিথিং ইন আর্টিকেল 5-6 মানে বলছে আর্টিকেল 5-6 তে কি দেখা হয়েছে সেটা তুমি এবার বাদ দাও। মানে ধরো ফর এক্সাম্পল কি হয়েছে, তুমি ফ্যামিলি থেকে মানে হচ্ছে কি তুমি নিজে সব প্ল্যান করে নিলে কোনো একটা পিকনিকে যাবে, সবকিছু করে নিলে। এবার ছোটবেলায় কি হয় প্রত্যেকে বাবা মায়ের প্যারেন্টের পারমিশনটা আগে দরকার, মানে তুমি 5 আর 6 এলিজিবেল কিন্তু যদি 7 যদি তোমাকে পারমিশন না দেয় তাহলে তুমি সিটিজেনশিপ নিতে পারবে না। এটা হচ্ছে সেই 7-এর গল্প। তাহলে কি আর্টিকেল 5 আর 6 কি বলছে সেটা তুমি বাদ দাও, নট উইথস্ট্যান্ডিং এনিথিং ইন আর্টিকেল 5 and 6 a person who has after 1st day of March 1947 মানে হচ্ছে গিয়ে 1947-এর মার্চ মাসে মানে পয়লা মার্চে পরে মাইগ্রেটেড ফ্রম দ্য টেরিটরি টু ইন্ডিয়া টু দা হচ্ছে গিয়ে এখন পাকিস্তানে যদি চলে গেছে মানে ইন্ডিয়া থেকে পাকিস্তানে 1947-এর পয়লা মার্চের পরে যদি সে হচ্ছে ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে যায় শ্যাল নট বি ডিমড টু এ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে কি তুমি 1st মার্চ 1947 এর পরে যারা ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে গেছে তাদেরকে আমরা ইন্ডিয়ান সিটিজেন হিসাবে ধরবো না। এবার তারপরে লাইন বলছে প্রোভাইডেড দ্যাট নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল অ্যাপ্লাই টু দ্য পারসন হু হ্যাভ ইনক্লুডিং মাইগ্রেট টেরিটরি ইনক্লুড পাকিস্তান হ্যাজ রিটার্ন টু ডে। এবার ধরো ফর এক্সাম্পল সে তারপরে গেছে এবং পরবর্তীকালে কি করেছে আবার আমাদের দেশে রিটার্ন চলে এসছে, ঘুরে ফিরে চলে এসছে, বেশ ভালো কথা। আন্ডার এ পারমিট অফ রিসেটেলমেন্ট তখন কি হতো, এবার তোমাকে তখন সে এসে গভর্নমেন্টের কাছে যে আমি এখানে মানে রিসেটেল করতে চাই, আমি ওখানে গেছি এখানে আবার হচ্ছে ইন্ডিয়াতে রিটার্ন এসেছি রিসেটেল করতে চাই, এটা অ্যাপ্লিকেশন করতে হতো। সেটা যদি তোমাকে পারমিশন দেয় বা পার্মানেন্ট রিটার্ন যদি হচ্ছে কি অথরিটি অফ ল বা হচ্ছে গভর্নমেন্ট যদি তোমাকে দেয় এভরি সাচ পারসন হ্যাজ আ পারপাস অফ ক্লজ আর্টিকেল 6 ডিম টু হ্যাভ মাইগ্রেটেড ইন্ডিয়া 19 জুলাই। এবং হচ্ছে গিয়ে যদি সেটা গভর্নমেন্ট তোমাকে পারমিশন দেয় এবং তুমি যদি ফিরে আসো 19শে জুলাই 1948 এর আগে
তাহলে তোমাকে ইন্ডিয়ান সিটিজেন ধরে নেওয়া হবে। আর যদি না দেয় তাহলে হবে না। তার মানে কি, তুমি যদি মানে পাকিস্তানে চলে গেলে তারপরে, এবং তুমি ফিরে আসলে কখন, কবে তুমি চলে গেলে, যে 1 মার্চ 1947 এর পরে গেলে, এবং হচ্ছে গিয়ে তুমি 19 জুলাই 1948 এর আগে চলে আসলে, এবং গভর্নমেন্টের কাছে রিসেটেলমেন্টের জন্য একটা পারমিট অ্যাপ্লিকেশন তুমি দিয়ে দিলে, গভর্নমেন্ট সেটা পারমিশন দিল, পারমিট তোমাকে করলো, তোমাকে ধরে নেওয়া হবে আর্টিকেল 6 এর আন্ডারে সিটিজেন। বোঝা গেল? এটা হচ্ছে গিয়ে আর্টিকেল 7। বোঝা গেল? ওকে। বাকিদের বোঝা গেল এটা আর্টিকেল 7? আর্টিকেল 7 বোঝা গেল? হ্যালো, বাকিরা কোনো রেসপন্স কেন স্যার করছে? আরেকবার বলুন তো। আর্টিকেল 7 হচ্ছে, ধরো আর্টিকেল 5-6 তে তোমাকে সিটিজেনশিপের জন্য কি বললো সেটা তুমি ছাড়ো। বলছে ধরো ফর এক্সাম্পল তুমি 1 মার্চ 1947 এর পর ধরো পাকিস্তানে চলে গেছো, ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে পাকিস্তান থেকে আবার রিটার্ন চলে এসো, কবে? 19 জুলাই 1948 এর আগে। বুঝতে পারলে? এবং রিটার্ন আসার পর মানে হচ্ছে গিয়ে ধরো তুমি 1 মার্চ 1947 এর পরে পাকিস্তানে গেছো ইন্ডিয়া থেকে, আবার হচ্ছে 19 জুলাই 1948 এর পরে চলে এসছো, এবং আসার পরে যদি তুমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রিসেটেলমেন্টের জন্য একটা পারমিট অ্যাপ্লিকেশন করো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি তোমাকে পারমিট দিয়ে থাকে, তাহলে তোমাকে আর্টিকেল 6 এর আন্ডারে সিটিজেন ধরা হবে। এটাই বলতে চাই। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ ওকে। হ্যাঁ স্যার। এবার দেখো এই মাইগ্রেশন নিয়ে দুটো কেস, একটা হচ্ছে কুলাথিল ভার্সেস স্টেট অফ কেরালা। দেখো কুলাথিল ভার্সেস স্টেট অফ কেরালায় কি হচ্ছে, এই কুলাথিল যে ভদ্রলোক, এ মেইনলি হচ্ছে গিয়ে তোমার একটা ইন্ডিয়ান সিটিজেন ছিল। এবার তিনি কি করেছে, হুম, এই যে কুলাথিল মামলা, ইনি কি করেছেন, শ্রীলঙ্কায় গেছেন। কি বলছেন, শ্রীলঙ্কা। ইনি মেইনলি শ্রীলঙ্কায় গেছেন হচ্ছে গিয়ে তোমার বসবাস করেছিল। এইবার তার অ্যাগেনস্টে মেইনলি হচ্ছে গিয়ে একটা অভিযোগ ওঠে বা হচ্ছে অ্যাকিউজ হন, যে হচ্ছে তিনি ফরেন সিটিজেনশিপ মানে নিয়েছেন আর কি। ঠিক আছে, এবার ফরেন সিটিজেনশিপ নিয়েছেন, এটা তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এবার মেইনলি হচ্ছে সাইলেন, ওই যে আগে সেলনে হচ্ছে গিয়ে তিনি বসবাস করছিলেন শ্রীলঙ্কাতে। খুব ভালো কথা, তিনি ইন্ডিয়ান সিটিজেনশিপ নন। এইবার স্টেট অফ কেরালা তার সিটিজেনশিপকে কি করে, চ্যালেঞ্জ করে, তার এগেনস্টে চ্যালেঞ্জ করে স্টেট অফ কেরালা। এবার কোর্টের সামনে হচ্ছে মেইনলি কোশ্চেন ওঠে যেটা, যে হচ্ছে গিয়ে ধরো ফর এক্সাম্পল তিনি যে হচ্ছে গিয়ে যে ফরেনে হচ্ছে রেসিডেন্স হিসাবে তিনি অনেকদিন ধরে বসবাস করছেন, এটার মানে কি এটাই যে হচ্ছে তিনি ফরেনার্সদের বা ফরেন সিটিজেনশিপটা অ্যাকুইজ করে নিয়েছেন, মানে হচ্ছে সেটা তিনি আহ, দখল করেছেন বা সেই সিটিজেনশিপটা অ্যাকুইজেশনের মাধ্যমে তিনি নিয়েছেন। এটা কি আর্টিকেল 9 এর আন্ডারে কি হচ্ছে? মানে আর্টিকেল 9 মেইনলি হচ্ছে কি কাদেরকে মানে কাদেরকে আমাদের ইন্ডিয়ান সিটিজেন হিসাবে ধরা হবে, এরপরেই আসবে। তো এটা মেইনলি হচ্ছে গিয়ে কোশ্চেন ওঠে, মানে আর্টিকেল 9 এর ভ্যালিডিটি নেই। এবার মেইনলি হচ্ছে গিয়ে স্টেট গভর্নমেন্ট যেটা আর্গুমেন্ট করেছিল, স্টেট অফ কেরালা, তিনি বলেছিল যে তিনি লং টাইম ধরে হচ্ছে গিয়ে ফরেনে বসবাস করছেন, মানে শ্রীলঙ্কায় বসবাস করছেন। তো তো এটা দেয়ারফর হি মাস্ট হ্যাভ বিকামস ফরেন সিটিজেন। ওকে, যে তাকে আমরা এটাই ধরে নেবো যে তিনি একজন ফরেন সিটিজেন। এবার পিটিশনার মানে হচ্ছে এই যে মাম্মু, মানে হচ্ছে কুলাথির মাম্মু, ইনার মেইনলি আর্গুমেন্ট ছিল এটাই যে হচ্ছে গিয়ে আমি যেহেতু হচ্ছে গিয়ে আহ, ধরো ফর এক্সাম্পল ধরো তুমি অনেকদিন ধরে বসবাস করছো, ভালো করে বলছো, অনেকদিন ধরে তুমি অ্যাব্রোডে বসবাস করছো, সেটার মানে এটাই নয় যে তুমি সেখানকার সিটিজেনশিপ। ওনার আর্গুমেন্ট এটা ছিল। এবার উনি আরেকটা জিনিস, সে কখনো ফরেন সিটিজের জন্য অ্যাপ্লাই করেনি, ফরেন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেন, নেভার অ্যাপ্লাই। সেকেন্ড হচ্ছে গিয়ে এবং সে হচ্ছে গিয়ে এবং আমাদের যে এবং কখনো সে ফরেন পাসপোর্ট অ্যাকসেপ্ট করে, মানে অন্য দেশের, মানে আমাদের ইন্ডিয়ার পাসপোর্ট তার কাছে ছিল, কিন্তু যে মানে শ্রীলঙ্কার যে পাসপোর্ট সেটা তার কাছে ছিল না, বা অন্য কোনো ফরেন দেশের পাসপোর্ট ছিল। তো সেই ক্ষেত্রে এটাই ধরা হয়েছিল যে তার সিটিজেনশিপ, যে ইন্ডিয়া সিটিজেনশিপ, এটা টার্মিনেট হবে না, এটা ইন্ডিয়ান সিটিজেন তিনি। বোঝা গেল? এটা মেইনলি মাইগ্রেট, কিন্তু তিনি মাইগ্রেট হয়ে মানে হচ্ছে গিয়ে তিনি অন্য দেশে চলে গেছিলেন সেটেলমেন্টের জন্য, কাজের জন্য বা ইসের জন্য। কিন্তু তার তার মেইনলি হচ্ছে গিয়ে একটা জিনিস দেখাতে হবে, এই সমস্ত কেসে বার্ডেন অফ প্রুফ এটা খুব মানে ইম্পর্টেন্ট। বার্ডেন অফ প্রুফটা মেইনলি হচ্ছে গিয়ে স্টেট গভর্নমেন্টের আন্ডারে বা স্টেটের আন্ডারে, তাকে প্রমাণ করতে হবে তিনি হচ্ছে ভলেন্টিয়ারি অন্য দেশের সিটিজেনশিপ নিয়েছে, বা তার ইন্টেনশন ছিল, বা হচ্ছে গিয়ে সেই দেশের ন্যাশনালিটি নেওয়ার তার লিগ্যাল অ্যাকসেপ্টেন্স ছিল। এটা মেইনলি করতে হবে। তো পরবর্তীকালে তোমাদের এটা কি মনে হয়, বল?
মানে কি কি মনে হয় জানতে চাইছেন স্যার? যে এটা তিনি কি ইন্ডিয়ান সিটিজেন নাকি হচ্ছে তিনি তার হ্যাঁ। মানে টার্মিনেট হয়ে গেছে? না, কেন টার্মিনেট হবে? উনি তো কোনোদিন ইন্টারেস্টও শো করেননি বা কোথাও এপ্লাইও করেননি। সে তো সিম্পল ব্যাপার। উনি যতক্ষণ না যত বছরই থাকুক, সে 10 ইয়ার্স 20 ইয়ার্স থাকুক। হ্যাঁ, উনি হয়তো এলিজিবল টু বি আ সিটিজেন অফ দ্যাট কান্ট্রি যেখানে উনি গেছেন। কিন্তু উনি যেহেতু অপ্ট কোনোদিন করেননি, সো হোয়াট? ওই তো ইন্ডিয়ান সিটিজেন এখনো আছেন। কোনো না কোনো কান্ট্রি তো সিটিজেন না ছাড়লে কি করে, কে ভাই চেঁচাচ্ছে? না ছাড়লে কি করে হবে? তাই না? একটা ছাড়বে তবে না আরেকটা ধরবে। তাই। বাকিদের স্যার আমার মনে হয় এখানে মানে উনি সিটিজেন পাওয়ার যোগ্য নন। কারণ দীর্ঘদিন ধরেই তো উনি দেশের মধ্যে নাই। এবার ধরুন কেউ যদি এখন জন্মর পর একটা নির্দিষ্ট সময় ২০ বছর ৩০ বছর ধরে দেশে না থাকে অথচ বেঁচে বসতে দিব্যি আছে বিদেশের মাটিতে, তাহলে তার দায়-দায়িত্ব কেন ভারত নিতে যাবে একজন নাগরিক হিসেবে? তাকে কেন আবার দেওয়া মানে দেবে? তো যেহেতু কোনো যোগাযোগ ছিন্ন করে রেখেছে একদম লুকিয়ে জড়িয়ে, যদি মাঝে, মাঝে ভারত আসে বা ভারতের সঙ্গে রাখে তাহলে অবশ্যই থাকবে, সিটিজেনশিপ রাখা উচিত। কিন্তু এবার ব্যাপারটা দীর্ঘদিন কি ধরে হয়েছে, এটা এদিকে তো ওদিকে খুব ভালো কথা, এটা একটা খুব ভালো কথা। কিন্তু যে স্টেটের যে বার্ডেন অফ প্রুফটা ছিল, তারা মেইনলি এটা প্রমাণ করতে পারে তিনি অন্য দেশে লং টাইম ধরে বসবাস করছেন, বা স্টেটের কাছে এটা মানে যে লং ফরেন রেসিডেন্স অ্যালোন ইজ ইনসাফিসিয়েন্ট, মানে হচ্ছে কি ধরো ফর এক্সাম্পল সে যে অনেকদিন ধরে সেখানে বসবাস করছে বা ভলেন্টারি সেই দেশের অ্যাকুইজিশনের মাধ্যমে সেই দেশের সিটিজেনশিপ চাইছে, স্টেট এটা মানে ফুলফিল করতে পারে, কারণ বার্ডেন অফ প্রুফটা স্টেটের কাছে ছিল। তো পরে সুপ্রিম কোর্ট এটাই জাজমেন্ট দিয়েছিল, সুপ্রিম কোর্ট যে বলেছিল হচ্ছে গিয়ে যে মাম্মু বা হচ্ছে গিয়ে কোথাল মাম্মু ডিড নট লুজ ইন্ডিয়ান সিটিজেনশিপ, নাম্বার ওয়ান জাজমেন্ট দিয়েছিল। সেকেন্ড হচ্ছে গিয়ে এরকম কোনো মানে হচ্ছে নো প্রুফ অফ ভলেন্টারি ফরেন সিটিজেনশিপ, যে তার কাছে কোনো রকম প্রুফ নেই যে সে ভলেন্টারি হচ্ছে গিয়ে ফরেন সিটিজেনশিপ অ্যাকোয়ার করার চেষ্টা করছে, বা এই ধরনের প্রমাণ তারা খুঁজে পায়নি স্টেট। তো তার পরবর্তীকালে তার সিটিজেনশিপটা মানে স্টে করে আর কি। হ্যাঁ, আরেকটা জিনিস, এটার মাধ্যমে সুপ্রিম কোর্ট আর কিছু লিগাল প্রিন্সিপাল বলছিল, লাইক ধরো ফর এক্সাম্পল সিটিজেনশিপ ইজ নট লস্ট বাই হচ্ছে গিয়ে লস্ট বাই লং স্টে অ্যাপ্রোচ, মানে তুমি অনেকদিন ধরে বসবাস করছো তার মানে এই নয় যে তোমার সিটিজেনশিপ চলে আসবে। এবার তোমাকে দেখতে হবে যে হচ্ছে গিয়ে তুমি ইন্ডিয়া যে পাসপোর্টটা আছে সেই দেশের মানে তুমি তো আমাদের দেশে পাসপোর্ট রাখছো এবং ভিসাটা সেই দেশে রিনিউ করছো কিনা, এটাও তো দেখার ব্যাপার আছে। তো এগুলো সমস্ত কিছু তার ঠিকঠাক ছিল। ওরা প্রমাণ করতে পারেনি যে হচ্ছে ওই দেশের স্টেট গভর্নমেন্ট এটা মানে স্টেট গভর্নমেন্ট বলতে স্টেট এটা প্রমাণ করতে পারেনি। তো পরবর্তীকালে ওনার সিটিজেনশিপ থাকে। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, মানে বার্ডেন অফ প্রুফটা স্টেটের কাছে। সেকেন্ড কেস দিয়েছে হচ্ছে স্টেট অফ বিহার ভার্সেস অমল কুমার সিং। বাকিরা বুঝতে পারলে? বাকিরা আচ্ছা, এইবার দেখো, এই যে অমল কুমার সিং, এই কেসটা কি হয়েছিল, তিনি বাই বর্ন ইন্ডিয়ান, তিনি জন্মসূত্রে আমাদের ভারতীয়। এইবার কি দাঁড়িয়েছে, বাই বর্ন ইন্ডিয়ান খুব ভালো কথা। এবার তিনি পাকিস্তানে যখন আমাদের দেশ ইন্ডিপেন্ডেন্স হয়ে যায়, স্বাধীন হয়ে যায়, তখন তিনি পাকিস্তানে হচ্ছে গিয়ে বসবাস করেন। ওকে, খুব ভালো কথা। এবার এখন কোশ্চেন ওঠে যে তিনি ভলেন্টারি পাকিস্তানের সিটিজেনশিপ গ্রহণ করেছেন, মানে অ্যাকসেপ্ট করেছেন, এটা একটা কোশ্চেন ওঠে। আর যদি করে থাকেন তাহলে ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকবে না তার, যদি করে থাকেন। এবার স্টেট অফ বিহার কি বলে, স্টেট অফ বিহার মানে এটাই বলেন যে হচ্ছে স্টেট অফ বিহার সুপ্রিম কোর্টে এটাই বলেন তিনি ফরেন সিটিজেনশিপ নিয়েছেন, তিনি ফরেন সিটিজেনশিপ নিয়েছেন, এটা বলে তারা, তাই ইন্ডিয়ান সিটিজেন নয়। এটা তাদের আর্গুমেন্ট ছিল। এইবার দেখো, ধরো ফর এক্সাম্পল এইবার এবার তোমাদের মেইনলি কি আর্গুমেন্ট, আমি আরেকটু কিছু বলে দিচ্ছি। ধরো ফর এক্সাম্পল এই স্টেট অফ বিহার যেটা আর্গুমেন্ট করেছিল যে অমর সিং একজন পাকিস্তানে ছিলেন, দেয়ারফর প্রিজিউমড হি বিকেম পাকিস্তানি সিটিজেন, যে তাকে আমরা এটা ধরে নেবো যে হচ্ছে যে সে পাকিস্তানের একজন সিটিজেন। এবার অমর সিং এটা আর্গুমেন্ট দিয়েছিল যে হচ্ছে সে কখনো পাকিস্তান, ওই আগের কেসের মতো, হি নেভার অ্যাপ্লাইড ফর পাকিস্তানি সিটিজেনশিপ, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে কখনো হি নেভার অ্যাকসেপ্টেড পাকিস্তান ন্যাশনালিটি। তো এটা তার হচ্ছে গিয়ে তোমার আর্গুমেন্ট ছিল। এবার তোমাদের কি ভার্ডিক বা তোমরা কি ভাবছো এটা, বলো? আগের কেসের মতো কিন্তু বার্ডেন অফ প্রুফ কিন্তু স্টেটের কাছে। স্যার একই তো ব্যাপার হচ্ছে তাহলে। উনি যখন কোনোদিন সিটিজেনশিপ মানে সারেন্ডার করেনি, তো হাউ হি ইজ নট অ্যান ইন্ডিয়ান? ও তো আল্টিমেটলি ইন্ডিয়ানই থেকে গেল, তাই না?
এক্স্যাক্টলি একই, এটারও সেম জাজমেন্ট দেওয়া হয়েছিল যে অমর কুমার সিং হচ্ছে গিয়ে তার আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ লুজ করেনি, কারণ স্টেট প্রমাণই করতে পারেনি, তো সেম জাজমেন্টটাই। আচ্ছা, এইবার চলে আসবো আর্টিকেল 8। আর্টিকেল 8 মেইনলি হচ্ছে গিয়ে বাই রেজিস্ট্রেশন হচ্ছে গিয়ে আমরা কিভাবে আমাদের মানে সিটিজেনশিপ হয়, বা বাই রেজিস্ট্রেশন কিভাবে দেখাচ্ছে যে রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন আউটসাইডিং ইন্ডিয়া। মানে এইবার এটা মেইনলি ডিল করবে হচ্ছে কি আমাদের, ধরো ফর এক্সাম্পল কিছু লোক যারা মানে দেশের বাইরে জন্মগ্রহণ করে কিন্তু তাদের ইন্ডিয়ান অরিজিন। ওকে, এখানে তোমাকে তিনটে জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ওসিআই, মানে হচ্ছে গিয়ে কি বলবে, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে হচ্ছে যাদের সাথে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, এটাই হচ্ছে গিয়ে যাদের আমাদের দেশের সিটিজেন নয়, কিন্তু তাদের যে হেরিটেজ, তারা অনেকদিন ধরে ফরেনার্স হলো আমাদের দেশে বসবাস করছে, আমাদের কালচারকে তারা ভালোবাসে, বা আমাদের দেশের সাথে তাদের কোনো ওয়াইফ আমাদের দেশে, তাদের কোনো স্পাউস আমাদের দেশে, তো এইরকম হলে তাদেরকে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া বলা হয়। ওকে, আচ্ছা, এইবার নেক্সট হচ্ছে গিয়ে দেখো কি বলছে, নট উইথস্ট্যান্ডিং এনিথিং আর্টিকেল 5। যে আর্টিকেল 5 কি লেখা আছে ওটা তোমাকে দেখলে এখন চলবে না। এনি পার্সন হু, সে নিজে, আইদার অর হুজ প্যারেন্ট, মানে হচ্ছে গিয়ে তার বাবা অথবা মা, অর তার গ্র্যান্ড প্যারেন্টস, মানে হচ্ছে গিয়ে তার ঠাকুমা অথবা ঠাকুরদা, ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, মানে কারো সে নিজে বা কারো বাবা মা বা হচ্ছে গিয়ে কারো ঠাকুরদা ঠাকুমা আমাদের দেশে বর্ন করেছে, অ্যাজ ডিফাইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা ওই 1935 এর যেটা আছে, হুইচ ইজ অর্ডিনারি রিসাইডিং ইন কান্ট্রি, এবং হচ্ছে গিয়ে সে কি করছে, আউটসাইড অফ ইন্ডিয়াতে সে বসবাস করছে, দীর্ঘদিন ধরে ধরে নাও অর্ডিনারি রিসাইড করছে আউটসাইড অফ ইন্ডিয়া। সো ডিফাইন শ্যাল বি ডিম টু এ সিটিজেন অফ ইন্ডিয়া, তাকে আমরা ইন্ডিয়ান সিটিজেন ধরতে পারি। এবার কিভাবে ধরতে পারি? ইফ হি হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া বাই দ্য ডিপ্লোম্যাটিক অর কনসুলার রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া ইন দ্য কান্ট্রি ওয়ার হি ইজ ফর লং টাইম রিসেন্ডিং অ্যান অ্যাপ্লিকেশন বাই দেয়ারফোর অফ দ্য সার্চ কনসুলার রিপ্রেজেন্টেটিভ। দেখ কি বলছে, ধরো ফর এক্সাম্পল তুমি আমাদের ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছো, এবার ধরো তুমি জাপানে চলে গেছো, তুমি মানে এটা তখনকার কথা বলছে, কিন্তু 1950 কথা বলছে, 26শে জানুয়ারি যখন কমেন্সমেন্ট হচ্ছে তখন। তো তখন ধরো তুমি আমাদের দেশে নেই, কিন্তু আমাদের দেশে তুমি জন্মগ্রহণ করেছিলে, যখন কনস্টিটিউশন কমেন্সমেন্ট হচ্ছে তখন ইউকে, জাপান, অস্ট্রেলিয়া কোথাও আছে। এবার তুমি কিভাবে হচ্ছে আমাদের দেশে সিটিজেন হবে? তাহলে তোমাকে বলছে যে আমাদের দেশে তো সেই দেশে হচ্ছে ডিপ্লোম্যাটিক বা কনসুলার আছে, সেই দেশে হচ্ছে কি আমাদের দেশে রিপ্রেজেন্টেটিভ আছে, তাদের কাছে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। যদি তুমি রেজিস্ট্রেশন করে থাকো তাহলে হচ্ছে গিয়ে তুমি ইন্ডিয়ান সিটিজেন হবে। ধরো ফর এক্সাম্পল তোমার বাবা মা ধরে নাও হচ্ছে গিয়ে 1940-তে, মানে 1935 এর পরে, এটা কিন্তু 1935 এর পরে ধরতে হবে। ধরো তোমার জন্ম 1935 এর পরে হয়েছে, কিন্তু তোমার বাবা মা 1935 এর আগে জন্মেছে। এবার তুমি ধরো হচ্ছে গিয়ে লন্ডনে জন্মেছো বা পাকিস্তানে না, ধরো অন্য কোনো দেশে জন্মেছো, যে কোনো দেশে। এবার সেই দেশের যে হচ্ছে গিয়ে কনসুলেট আছে, সেখানে গিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করে নিলেই হয়ে যাবে। তাহলে কি সে, অথবা তার বাবা মায়ের মধ্যে কোনো একজন, অথবা হচ্ছে গিয়ে তার কোনো গ্যারেন্ট প্যারেন্টস যদি আমাদের 1935 এর অ্যাক্ট অনুযায়ী ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে, সেও আউটসাইড অফ ইন্ডিয়াতে সে এখন রিসাইড করছে বা বসবাস করছে, তাহলে সেও কিন্তু আমাদের দেশের সিটিজেন হতে পারে। কখন? যদি সে হচ্ছে গিয়ে সে আমাদের দেশের যে ডিপ্লোম্যাটিক কনসুলেট গুলো আছে সেগুলোতে সে নিজেকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজিস্টার করে নেয়, যেটা হচ্ছে কি দ্য ফর্ম এন্ড ম্যানার প্রেসক্রাইব বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার কি প্রসেস হবে অ্যাপ্লিকেশনের, সেটা ডোমেইন অফ ইন্ডিয়া, কারণ তখন মানে রিপাবলিক হয়নি, কমেন্সমেন্টের আগের গল্প বলছে। ডোমেইন অফ ইন্ডিয়ার কি রুলস রেগুলেশন ছিল বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেটা অনুযায়ী তাকে করতে হবে। তো হুইদার দ্য বিফোর অর দেয়ার আফটার কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, সেটা আগেও করতে পারে, কনস্টিটিউশন কমেন্সমেন্টের পরেও করতে পারে। এটা এটা হচ্ছে যারা আউটসাইড অফ ইন্ডিয়াতে বসবাস করছে তাদের জন্য কিভাবে ইন্ডিয়ান সিটিজেনশিপ তারা পাবে, সেটা বাই রেজিস্ট্রেশন। বোঝা গেল এটা প্রত্যেকে? হ্যাঁ, ওই ওসিআই কার্ড। হ্যাঁ, আচ্ছা, বলুন। ওসিআই কার্ড হোল্ডার। স্যার বলছি, ধরুন আমি বাস করি ইংল্যান্ডে, আমি ইংল্যান্ডে ভোট দিই বা যাবতীয় সবকিছু করি, কিন্তু আমার ভালো করে দাদু বুঝবে, আগে শোনো থাকছে আগে শোনো ইন্ডিয়াতে। আগে আগে শোনো। এটা কিন্তু 1950 কথা বলছি। এইবার বল। মানে 1950 আগে যারা, মানে আমি হ্যাঁ, ওইটাই বলছি যে 1950, হ্যাঁ, এই যে 1950, 1935 এর অ্যাক্ট অনুযায়ী যে এই দেশে জন্মেছে, মানে ধরো ফর এক্সাম্পল এরকম হতে হবে 1935 অনুযায়ী তুমি এই দেশে জন্মগ্রহণ করেছো,
বা 1935 এর আগে হচ্ছে গিয়ে তোমার বাবা অথবা মা জন্মগ্রহণ করেছে, অথবা তাও যদি না জন্মগ্রহণ করে থাকে 1935 এর আগে তোমার ঠাকুরদা অথবা ঠাকুমা ব্রিটিশ ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছে, তারাও ইন্ডিয়ান। এখন তুমি বসবাস করছো আউটসাইড অফ ইন্ডিয়াতে, তারাও সিটিজেন। ধরে নাও ফর এক্সাম্পল তোমার ঠাকুরদা ঠাকুমা জন্ম হয়েছে ধরে নাও হচ্ছে গিয়ে কত সালে বলবো, 1930। খুব ভালো কথা। এবার তোমার ঠাকুরদা হচ্ছে ইংল্যান্ডে সেটেল হয়ে গেছে। এবার তোমার জন্ম ওখানে, তোমার বাবা মার জন্ম ওখানে, কারণ তাও তোমরা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন পাবে। কারণ হচ্ছে তোমার ঠাকুরদা ঠাকুমা হচ্ছে গিয়ে 1935 এর অ্যাক্ট অনুযায়ী এই দেশে জন্মগ্রহণ করেছে। এবং সেটা কিভাবে পাবে? শুধুমাত্র সেখানকার যে ডিপ্লোমেট বা সেই দেশে, মানে সেই দেশে যে আমাদের দেশের ডিপ্লোমেট আছে, আমাদের দেশের কনসুলেট আছে সেই রেসপেক্টিভ দেশে, সেখানে যদি তুমি রেজিস্ট্রেশন। এবার বল। এবার এটাই বলতে চাইছিলাম যে আমি ইংল্যান্ডে বাস করি আর ইংল্যান্ডের ভোটার বা ইংল্যান্ডের নাগরিক, কিন্তু আমার দাদুর দেখা যাচ্ছে 1935-এর ভারতে জন্ম। তাহলে আমি মনে করলে ওই ইংল্যান্ডে আমার অবস্থিত যেই ডিপ্লোম্যাটের কাছে গিয়ে আমার নাগরিকত্ব, ভারতীয় নাগরিকত্ব করাতে পারি। না, ইন্ডিয়াতে ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ নেই। না, ইন্ডিয়াতে আমি ডুয়াল, ইংল্যান্ডেরটা ত্যাগ করে। ইংল্যান্ডেরটা ত্যাগ করে তুমি নিতে পারো অবভিয়াসলি। কারণ তোমাকে দেখাতে হবে যে 1935 এর যে ব্রিটিশ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আছে, তার আন্ডারে তোমার ঠাকুরদা বা ঠাকুমা ব্রিটিশ ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছে, বা তোমার বাবা মা, প্রমাণ করতে হবে। অথবা তুমি, হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার, অথবা এটা হচ্ছে আর্টিকেল 8 এর ব্যাপার। এবার আর্টিকেল 9 হচ্ছে গিয়ে পার্সন ভলেন্টারি, এবার দেখো, পার্সন ভলেন্টারি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ ফরেন স্টেট নট বি এ সিটিজেন। ধরো যে সমস্ত ব্যক্তিরা নো পার্সন শ্যাল বি এ সিটিজেন ইন্ডিয়া ভার্চু অফ 5 অর হচ্ছে ডিম টু এ কি বলে ডিম টু বি সিটিজেন অফ ইন্ডিয়া বাই ভার্চু আর্টিকেল 6 বা আর্টিকেল 8, এগুলো একটাও কার্যকর হবে না। কখন? ইফ হি হ্যাজ ভলেন্টারি অ্যাকোয়ার্ড দ্য সিটিজেনশিপ অফ এনি ফরেন স্টেট। ধরে নাও তুমি লন্ডনের সিটিজেনশিপ, কেন এটা নেওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 9 আমাদের দেশে ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করে। তো সেই ক্ষেত্রে তুমি লন্ডনের সিটিজেনশিপ নাও, আমেরিকার সিটিজেন, যেই দেশের সিটিজেনশিপ নিয়ে নিয়ে যাও, তুমি সেখানকার সিটিজেন হয়ে গেছো, ইন্ডিয়ার সিটিজেনশিপ তোমার ক্যান্সেল হয়ে গেছে। সেটা তুমি আর্টিকেল 5, আর্টিকেল 6, আর্টিকেল 9, সরি আর্টিকেল 8, কোনোটার আন্ডারে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না, বা কোনোটার আন্ডারেই তোমাকে সিটিজেন হিসাবে ধরা হবে না। যদি ইফ হি হ্যাজ ভলেন্টারি অ্যাকোয়ার্ড দ্য সিটিজেনশিপ অফ এনি ফরেন ন্যাশনাল বা এনি ফরেন নেশন বা এনি ফরেন স্টেট। বোঝা গেল এটা? এটা সিম্পল। কিন্তু স্যার আবার ভাইস ভার্সাও তো হতে পারে, আমি আবার ইন্ডিয়ান সিটিজেনে ব্যাকও তো করতে পারি। হ্যাঁ, ব্যাক হতে গেলে তোমাকে সিটিজেনশিপ অ্যাক্ট 1905 এ চলে যেতে হবে, এর মাধ্যমে হবে। বাই হ্যাঁ রেজিস্ট্রেশন, মানে আমি আজকে বাই আমি রেজিস্ট্রেশন তুমি 12 বছর বসবাস জার্মানির করো। সিটিজেনশিপ হয়ে গেলাম, হ্যাঁ, সিটিজেন হয়ে গেলাম। তো হ্যাঁ, আমি 10 বছর পরে ওখানে থেকে আমার ভালো লাগলো, আমি দেশে ফিরতে চাই, আমি দেশে ফিরে আবার ইন্ডিয়ান এসব ওটা হিসাবে পাবে না। কারণ যখন তুমি দেশে ফিরবে, তখন তোমাকে কি হিসাবে ট্রিট করা হবে? তোমাকে জার্মান ন্যাশনাল হিসাবে ট্রিট করা হবে। যেদিন থেকে এনআরআই। তুমি, হ্যাঁ অবভিয়াস, এনআরআই হচ্ছে গিয়ে নন রেসিডেন্ট ইন্ডিয়ান। মানে এনআরআই হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান, মানে কি? যে সে হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়ার সিটিজেন কিন্তু ইন্ডিয়ায় বসবাস করে না, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, এটাকে ও এনআরআই যার বলে। এ চাইনি, যার না এটা যায়নি, সিটিজেনশিপ সিটিজেনশিপটা এখনো চাইনি, সে ছাড়েনি। কিন্তু ওসিআই হচ্ছে কি ওভারসিজ, কি বলে, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার বাইরে তারা বসবাস করে, তাদের হয়তো একজন স্ত্রী আমাদের দেশের, একজন স্পাউস আমাদের দেশের, তাদের এই দেশের সাথে কালচারাল বন্ডিং আছে, জবের সূত্রে এই দেশে বসবাস করে, চাকরির সূত্রে বসবাস করে, তারা হচ্ছে কি ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা গেল? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। বাকিদের? হ্যালো, বাকিদের বোঝা গেল? স্যার একবার বলুন তো। আচ্ছা দেখো, মেইনলি কয়েকটা জিনিস আসবে। কোনটা? এই 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 আর্টিকেল 9টা বুঝতে পেরেছো, নাকি ওই ওসিআই এনআরআই এগুলো বুঝতে পারো কোনটা? হ্যাঁ, ওসিআই এনআরআই, আচ্ছা দেখ, ওসিআই না। দেখ, একটা জিনিস আসবে হচ্ছে কি সবার ফার্স্টে আমাদের আসবে এনআরআই। এনআরআই হচ্ছে গিয়ে যার ফুল ফর্ম দেখে নাও, যার ফুল ফর্ম হচ্ছে নন রেসিডেন্ট, কথাটার মানে দেখে, রেসিডেন্ট ইন্ডিয়ান। এবার নন রেসিডেন্ট ইন্ডিয়ান মানে কি? সে তো আলটিমেটলি ইন্ডিয়ান। যখন ইন্ডিয়ান কথাটা বলছি, তাহলে সে হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ আছে তার, ইন্ডিয়ান কিন্তু নন রেসিডেন্ট। ধরো ফর এক্সাম্পল আমাদের দেশে কি আছে, অনেক লোক আহ, বাংলাদেশে আছে সেটেল, অনেক লোক আমেরিকা আছে সেটেল, অনেক লোক আফগানিস্তান আছে সেটেল, আমাদের দেশে অনেক লোক ইউকে ইউরোপে সেটেল আছে।
তারা হচ্ছে কিন্তু সিটিজেন ইন্ডিয়ান কিন্তু তারা, কিন্তু সেটেল ওখানকার, তারা ওখানকার সিটিজেনশিপ নেয়নি। তার মানে তারা তারা হচ্ছে এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, মানে রেসিডেন্ট নয় ইন্ডিয়ার কিন্তু ইন্ডিয়ান, মানে ভারতে বসবাস করে না কিন্তু তারা ইন্ডিয়ান। এটা হচ্ছে এনআরআই। এটা বোঝা গেল? এটা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ এইবার চলে আসবে হচ্ছে কি ওসিআই। ওসিআই কারা? ওসিআই হচ্ছে ওভারসিজ, ধরো ফর এক্সাম্পল ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কারা? ওভারসিজ হচ্ছে গিয়ে মানে ধরো ফর এক্সাম্পল ফরেন সিটিজেন অফ ইন্ডিয়ান অরিজিন, মানে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান অরিজিনের, মানে হচ্ছে গিয়ে ফরেন সিটিজেন, তার ঠাকুরদা ঠাকুমা কবে মানে গেছে 100-200 বছর আগে, ফরেন সিটিজেন কিন্তু অরিজিন ইন্ডিয়া। আছে না, দেখা যায় না যে এরকম অনেক মানুষ আছে, মানে ওসিআই কিন্তু কোনো সিটিজেনশিপ কে করে না। তাছাড়া ধরো হচ্ছে গিয়ে তোমার এরকম লোকজন আছে না যে তাদের ওয়াইফ আমাদের দেশের বা তাদের হাজবেন্ড আমাদের দেশের, সেই তার মানে কি ওই ওয়াইফ হাজবেন্ডটা তো ইন্ডিয়ান, সেটার কথা বলছে না। ওই যেই ভদ্রলোক মানে আমাদের দেশের ছেলে বা মেয়েকে বিয়ে করেছেন, তিনি হচ্ছেন ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, তাকে তুমি ধরতে পারো। বা হচ্ছে গিয়ে তুমি কাদের ধরতে পারো, কেউ একজন জবের পারপাসে, বা কেউ একজন হচ্ছে গিয়ে তুমি ইন্ডিয়ার হেরিটেজকে সে ভালোবাসে, হ্যাঁ অনেকদিন ধরে ইন্ডিয়ায় বসবাস করছে, তাদেরকে ওভারসিজ। ওই যে রাউস বা তুমি একটা একটা ভদ্রলোক ছিল না যাকে ডিপোর্ট করে দিয়েছে কিছুক্ষণ আগে, কেসটাতে বুঝেছিলাম, ওনাকেও তুমি ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ধরতে পারো। মানে তারা ইন্ডিয়ান হেরিটেজকে ভালোবাসে, এটাই, ইন্ডিয়ান অরিজিন কোনোভাবে লিঙ্ক আছে। আরেকটা তুমি পাবে হচ্ছে গিয়ে আহ এগুলোই মেইনলি আছে। আর ফরেন ন্যাশনাল তো তুমি জানো, এই দুটোর মধ্যে এগুলোই পার্থক্য। বোঝা গেল এবার? স্যার হ্যাঁ স্যার হ্যাঁ অ্যান্টোনিও অ্যান্টোনিও মেনো ওইটাই তো ওসিআই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে সিটিজেনশিপ দিয়ে দেবে। হাতির মাথা দেবে ও। যাই হোক, আচ্ছা এটা বোঝা গেল আর্টিকেল 9 সবার? আচ্ছা এবার চলে আসো আর্টিকেল 10, কন্টিনিউয়েন্স অফ দ্য রাইটস অফ সিটিজেনশিপ। মানে কতক্ষণ পর্যন্ত তোমার এই সিটিজেনশিপের রাইটটা মানে কন্টিনিউ হতে থাকবে। এভরি পার্সন হু ইজ ডিম টু বি সিটিজেন অফ ইন্ডিয়া, ধরে নেওয়া হবে যে যতজনকে ধরে নেওয়া হয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া আন্ডার দ্য ফরগোয়িং প্রভিশন মানে এতক্ষণ পর্যন্ত তুমি দেখলে যতটা 5 থেকে হচ্ছে গিয়ে তোমার 9 অব্দি, ফরগোয়িং প্রভিশনের আন্ডারে যাদেরকে আমরা সিটিজেন অবলি পেয়েছি, ফরগোয়িং প্রভিশন অফ দিস পার্ট শ্যাল সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ অ্যানি ল দ্যাট মে বি পার্লামেন্ট। এবং হচ্ছে গিয়ে এই যে যতক্ষণ পর্যন্ত যাদেরকে আমরা হচ্ছে গিয়ে সিটিজেনশিপ হিসাবে ধরলাম, এখন এদের মধ্যে কাদের সিটিজেনশিপ কন্টিনিউ হবে, কাদের সিটিজেনশিপ কন্টিনিউ হবে না, কাদেরকে টার্মিনেট করে দেওয়া হবে, কাদেরকে কি করা হবে, সেটা সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ অ্যানি ল, যে কোনো ল এর হতে পারে অ্যানি ল, যেটা হচ্ছে মেড বাই দ্য পার্লামেন্ট। যদি পরবর্তীকালে ফিউচারে অন্য কোনো ল মানে তৈরি করে তাদেরকে সিটিজেন থেকে বাদ দেয় কাউ, তাহলে বাদ দেওয়া হবে, পার্লামেন্টকে এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছে। তারা যদি না বাদ দেয়, পার্লামেন্ট যদি কোনো ল তৈরি করে, তাহলে কন্টিনিউ টু দ্য টু বি সার্চ সিটিজেন, এবং তাকে ধরা হবে যে হ্যাঁ তার এই সিটিজেনশিপটা কন্টিনিউ হচ্ছে। কবে থেকে? না, 26 জানুয়ারি 1950। এটা বোঝা গেল আর্টিকেল 10। হুম হুম। বাকিদের বাকিরা কোনো সাড়া শব্দ দিচ্ছে না, বুঝতে পারছে না? হ্যালো? সব ঘুমিয়ে পড়েছে হ্যাঁ শীতকালে। স্যার ওকে, এইবার হচ্ছে আর্টিকেল 11। আর্টিকেল 11 হচ্ছে পার্লামেন্ট অফ রেগুলেট দ্য সিটিজেনশিপ, দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল। পার্লামেন্ট যে কোনো মানে আইন তৈরি করতে পারে, নাথিং ইন দ্য ফরগোয়িং প্রভিশন অফ দিস পার্ট, মানে আগের যে সমস্ত পার্ট গুলো আছে, ডেরোগেট ফ্রম দ্য পাওয়ার অফ, মানে পার্লামেন্টের কোনো পাওয়ারকে খর্ব করতে পারবে না, ডেরোগেট করতে পারবে না আগের যে সমস্ত ফরগোয়িং প্রভিশন গুলো আছে। দ্য পাওয়ার অফ পার্লামেন্ট মেক অ্যানি প্রভিশন যদি বা ল তারা তৈরি করতে চায়, কিসের ব্যাপারে? উইথ দ্য রেসপেক্ট অফ অ্যাকুইজিশন মানে গ্রহণ করা, অ্যাকুইজ করা আর কি, হ্যাঁ, বা হচ্ছে টার্মিনেশন, বা হচ্ছে কাউকে বাতিল করে দেখা, টার্মিনেট দা কারো সিটিজেনশিপকে, এটার ব্যাপারে পার্লামেন্টের পাওয়ার তৈরি করার ব্যাপারে এই যে এতক্ষণ যতগুলো আর্টিকেল দেখলাম 5 থেকে 10, কোনো আর্টিকেলই হচ্ছে গিয়ে পার্লামেন্টকে রুখতে পারবে না, বা করলেও আর্টিকেলই পার্লামেন্টকে আটকাতে পারবে না, ডেরোগেট করতে পারবে না পার্লামেন্টের পাওয়ার পে। অ্যান্ড অল আদার ম্যাটার্স অফ রিলেটিং টু সিটিজেনশিপ, এবং আরো যদি সিটিজেনশিপের ব্যাপারে কোনো ম্যাটার থাকে, পার্লামেন্ট যদি ল তৈরি করতে চায়, এটা সাবজেক্ট টু দ্য পার্লামেন্টের ব্যাপার। তাদের পাওয়ারকে কোনোভাবে হচ্ছে গিয়ে এতগুলো যে ফোরগোয়িং প্রভিশন আমরা করলাম, এগুলো কোনোভাবে ডেরোগেট করতে পারবে না, আটকাতে পারবে না। এটা হচ্ছে আর্টিকেল 11 আমাদের সাথে ডেসক্রাইব করে। বোঝা গেল? আচ্ছা এইটা, এই যে কনস্টিটিউশন যে সিটিজেনশিপের ব্যাপারে এই যে আর্টিকেল 5 to 11 দিল, কারো কোনো প্রবলেম আছে? না হলে সেকেন্ড দশেরটা একবার বলুন তো।
কোনটা? ধরো ফর এক্সাম্পল এই যে এইটা তো আর্টিকেল 10 আর্টিকেল 10। আর্টিকেল 10 হচ্ছে ধরো ফর এক্সাম্পল এটা তো 26শে জানুয়ারি আহ, যখন হচ্ছে গিয়ে 1950-তে আমাদের কনস্টিটিউশন কমেন্স হচ্ছে, তখনকার অনুযায়ী আমাদের কনস্টিটিউশন হচ্ছে সিটিজেনশিপ দিয়েছে, তাই তো? তাই তো? এইবার আমাদের কনস্টিটিউশন পার্লামেন্টকে এই পাওয়ারটাও দিয়ে গেছে যে ফিউচারে যদি পার্লামেন্ট অন্য কোনো ল পাস করার মাধ্যমে, যাদেরকে আমরা এখন সিটিজেনশিপ দিয়ে গেলাম, পার্লামেন্ট যদি পারে অন্য কোনো ল পাস করার মাধ্যমে কাউকে সিটিজেনশিপ রাখবে, কাকে রাখবে না। যদি কাউকে না রাখে সিটিজেনশিপ, এই যে আর্টিকেল 5 to 9 এর আন্ডারে যদি কাউকে না রাখে, তাহলে হচ্ছে গিয়ে তার থাকবে না সিটিজেনশিপ। আর যদি কাউকে ধরো মানে কিছুই না বলে, তাহলে তার যে সিটিজেনশিপ আছে তাহলে সেটা কন্টিনিউ থাকবে। বোঝা গেল? এই যে এভরি পার্সন হু ইজ ডিম টু বি সিটিজেন আমরা ধরে নিলাম, আর সিটিজেন আন্ডার দ্য ফরগোয়িং তাহলে কন্ডিশন। হ্যাঁ বলো। তাহলে স্যার বলছি যে ধরুন মানে কোনো একজন সিটিজেনের ছেলে বা তারা নাগরিকত্ব নিয়েছে, যে ধরুন পার্লামেন্ট মনে করলো যে ওকে নাগরিকত্ব রাখবে না, ঠিক আছে, কোনো তেমন কোনো রিজনেবল কারণ ছাড়াই, কিন্তু তাহলে কি এটা মানে সম্ভব হবে? কোর্ট আছে, কোর্ট আছে, কোর্ট। হুম হুম হুম। ধরো তারা যদি না রাখে তাহলে তোমার কাছে কোর্ট আছে, এর বাইরে তো আর কিছু নেই। গভর্নমেন্টের এগেনস্টে মামলা করতে হবে তোমার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এইবার চলে আসো হচ্ছে কি আমরা 1955 এর যে আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট পার্লামেন্ট ইনঅ্যাক্ট করেছে, তার আন্ডারে কিভাবে সিটিজেনশিপ দেওয়া হয়। তার আন্ডারে দেখো মেইনলি 1 2 3 4 5 ভাবে সিটিজেনশিপ দেওয়া হয়। আর সিটিজেনশিপকে টার্মিনেট করা হয় মেইনলি হচ্ছে গিয়ে 3 ভাবে। একটা হচ্ছে বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই নিউট্রালাইজেশন, ইনকর্পোরেশন অফ টেরিটরি, আর হচ্ছে রিনাউন্সিয়েশন আর টার্মিনেশন, ডিপ্রাইভেশন, এগুলোর মাধ্যমে বাদ দেওয়া হয়। এইবার দেখো সবার ফার্স্টে বাই বার্থ হচ্ছে কিভাবে সিটিজেন পাচ্ছে, জাস্ট হচ্ছে তোমরা সেকশন গুলো দেখে নেবে। সেকশন 3 অফ সিটিজেনশিপ অ্যাক্ট 1955, সিটিজেনশিপ বাই বার্থ ডিপেন্ড করছে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, আর হচ্ছে কি স্ট্যাটাস অফ প্যারেন্ট। এই 3টে জিনিস বুঝতে হবে যে ছেলেটা বা সেই লোকটা কবে জন্মগ্রহণ করেছে, তার কোথায় জন্মগ্রহণ করেছে, আর প্যারেন্টের কি স্ট্যাটাস, মানে প্যারেন্ট কি ইন্ডিয়ান নাকি হচ্ছে কি ইন্ডিয়ান নয়, নাকি ইলিগাল ইমিগ্রেন্ট, এটা দেখতে হবে। এবার দেখো এই বাই বার্থ যদি কেউ সিটিজেন হতে চায়, এটা কিন্তু মানে টিল ডেট অব্দি কিন্তু এটা রয়েছে, কি বললাম, এটা টিল ডেট অব্দি অ্যাপ্লিকেবল। ওটা 1950-তেই শেষ, এটা কিন্তু টিল ডেট অব্দি। এর মধ্যে সিএ যেটা আছে না এখন, যেটা নিয়ে অনেক চর্চা হয়, এটাও কিন্তু এর মধ্যে পড়ছে। এই সিটিজেনশিপ অ্যাক্টটাকেই অ্যামেন্ডমেন্ট করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 মার্ক, যেটাকে আমরা সিএ বলি, সি ডবল এ। তাহলে এইবার দেখো ওয়ান বিটুইন 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই, দেখো এসআইআর এর ক্ষেত্রে এগুলো কাজে লাগে। কেউ যদি 26শে জানুয়ারি থেকে 1 জুলাই 1987-র মধ্যে আমাদের দেশে জন্মগ্রহণ করে, তাহলে তাকে ইন্ডিয়ান সিটিজেন হিসাবে ধরা হবে। কি বললাম? কেউ যদি বাই বার্থ মানে কি, কেউ যদি 26শে জানুয়ারি 1950 টু 1 জুলাই 1987 অব্দি জন্মগ্রহণ করে, তাহলে হচ্ছে গিয়ে তাকে ইন্ডিয়ান সিটিজেন ধরা হবে, এটা বলছে কিন্তু। এইবার দেখো এবার তার প্যারেন্টস এর ন্যাশনালিটি ইরিলেভেন্ট। কেউ ধর হচ্ছে 26শে জানুয়ারিতে এই ডেটের মধ্যে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার বাবা পাকিস্তানি, মা বাংলাদেশি, এটা কোনো ইরিলেভেন্ট, এটা হচ্ছে ধরা হবে। এইবার দেখো কেউ যদি 1 জুলাই 1987 থেকে 3 ডিসেম্বর 2004 এর মধ্যে জন্মগ্রহণ করে, বর্ন ইন ইন্ডিয়া, তাকে কি করতে হবে? তাকে সিটিজেন হতে গেলে তার আইদার প্যারেন্ট ইজ অ্যান ইন্ডিয়ান, মানে তার হয় বাবা অথবা মা, কাউকে একজনকে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান হতে হবে ইন্ডিয়ান সিটিজেন হতে গেলে। এইবার দেখো আবার এটাকে 2003-তে অ্যামেন্ডমেন্ট করা হয়। এবার 2003-তে অ্যামেন্ডমেন্ট করে এবার যারা 3 ডিসেম্বর 2000 পরে মানে 4-এর পরে জন্মগ্রহণ করেছে, তাদের বোথ প্যারেন্টস কে হচ্ছে গিয়ে, তাকে তো ইন্ডিয়া জন্মগ্রহণ করতে হবে, বর্ন ইন ইন্ডিয়া, কিন্তু বোথ প্যারেন্ট যে আছে তাদেরকেও সিটিজেন হতে হবে ইন্ডিয়ার, তবেই তাকে হচ্ছে সিটিজেনশিপ দেওয়া হবে। বাই বার্থ ব্যাপারগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অথবা তিনটে ফেজ বললেন, তিনটে হ্যাঁ ফেজ বললেন। একটা হচ্ছে 87 এর আগের একটা ফেজ, হ্যাঁ 87 থেকে 2004 এর একটা ফেজ, আরেকটা 2000 2004 এর পরে, পরের আমার টিল টুডে, ঠিক আছে। টিল তো 87 এর আগে হলে আমাকে এখানেই জন্মগ্রহণ করতে হবে। আর যদি 87 থেকে 2000 প্যারেন্টের ন্যাশনালিটি ইরিলেভেন্ট, সেখানে যে জন্মগ্রহণ ইররিলেভেন্ট, করেছে যায় আসে না, হ্যাঁ যায় আসে না, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আর 26শে জানুয়ারি 2004 1950 থেকে। 87 87 থেকে 2004 হলে দেন ওয়ান প্যারেন্টকে, এখানে আমার জন্মগ্রহণ তো হতেই হবে। হ্যাঁ, আর ওটা মাস্ট ওয়ান প্যারেন্টকে, হ্যাঁ, আর ওয়ান প্যারেন্টকে আমার এখানকার হতে হবে, ঠিক সিটিজেন আছে, হতে হবে। জন্মগ্রহণ।
আর আইদার টু আইদার থাউজেন্ড মাদার ফোর অর আইদার টিল, ফাদার। হ্যাঁ যাই হোক, মাদার যাই হোক। আর হচ্ছে প্রেজেন্ট ডেট টিল 2004 টু প্রেজেন্ট ডেট হচ্ছে আমাকে তো জন্মগ্রহণ হতে হবে, আমার মা বাবাকেও এখানকার জন্মগ্রহণ হতে হবে, আরেকটা সিটিজেন কন্ডিশন হতে হবে, আছে, বাস। আরেকটা কন্ডিশন আছে। ওয়ান প্যারেন্ট হুম। ইন্ডিয়ান হলেও মানে যারা 2004 এর 3 ডিসেম্বর ওয়ান প্যারেন্ট ইন্ডিয়ান প্লাস হচ্ছে আদার প্যারেন্ট মানে আদার যে হচ্ছে কি মা বা বাবা আছে সে যাতে ইল্লিগাল ইমিগ্রেন্ট না হয়। ইল্লিগাল ইমিগ্রেন্ট না হয় মানে কি, তোমার মা হয়তো ফরেনার্স বা ভিসাতে আছে বা হচ্ছে গিয়ে তোমার রেসিডেন্সিয়াল পারমিটে এখানে এসে আছে। থেকে গেছে, এই হ্যাঁ, হচ্ছে কথা। না থেকে গেছে, না থেকে গেলে এখানে এসে থেকে থেকে গেলে তো সেই ইল্লিগাল ইমিগ্রেন্ট হয়ে গেল, সেটা হলে আমি হবে না। ইলিগাল ইমিগ্রেন্টের কথাই বলছি। হুম। ইল্লিগাল ইমিগ্রেন্ট হলে হবে না, আদার হবে নট না। অ্যান ইল্লিগাল ইমিগ্রেন্ট। যদি সে ধরো তোমার বাবা অন্য দেশের কোনো মানে মানে তোমার মা ফরেনার, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ধরো ফরেনার লিগ্যাল ফরেনার, ইল্লিগাল ইমিগ্রেন্ট না, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে ইন্ডিয়ান সিটিজেন ধরা হবে। যদি ইল্লিগাল ইমিগ্রেন্ট হয় মা বা বাবার মধ্যে কেউ আর একজন যদি এই দেশের হয় তাহলে হবে না। তাহলে তিনটে ডেট, তাহলে বাই বার্থ বোঝা গেল সিটিজেনশিপ বাই বার্থ। বলছি ধরুন কোনো ইন্ডিয়ান সিটিজেনের ওই সময়কালের মধ্যে মানে একজন মা বাবা যদি বাইরের দেশের ছেলের জন্ম দেন তাহলে সে কি ইন্ডিয়ানই তো হবে। বাইরে হ্যাঁ, তাকে তো ওই যে আউটসাইডের আন্ডারে রেজিস্ট্রেশন করতে হবে কনসুলেটে উইদিন উইদিন, এটা হচ্ছে গিয়ে বাই রেজিস্ট্রেশনের মধ্যে আসবে, বাই রেজিস্ট্রেশন। ঠিক আছে স্যার, মানে ওর বাইরে ভালো চিকিৎসার জন্য ভালো বাইরের দেশের হ্যাঁ জন্ম হ্যাঁ হ্যাঁ দিল তাহলে ওর রেজিস্ট্রেশন করাবো এখানে। হ্যাঁ, মানে এবার দেখো ওটা তো অন্য ব্যাপার না, তাকে তো তাহলে তো সে তো তার পাসপোর্ট আছে, ধরো ফর এক্সাম্পল তার তো পাসপোর্ট হয়ে যাবে, সে তো ইন্ডিয়ান রিটার্ন আসবে না, তাকে তো রেজিস্ট্রেশন করানোর দরকার। রেজিস্ট্রেশন হচ্ছে গিয়ে যাদের বাবা মা অন্য দেশে থাকে তাদের ছেলে মেয়েকেও সেই দেশে রাখতে চায় কিন্তু ইন্ডিয়ান সিটিজেন করতে চায়, তারা রেজিস্ট্রেশন করাবে। বুঝতে পারলে? ঠিক আছে স্যার, হ্যাঁ, মানে এখানে বাকিরা জন্মটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, জন্মস্থান। বাকিরা আচ্ছা, এর বাইরে যারা হ্যাঁ, ক্লাসে আছে তারা কিছু বলছো না কেন? অন্য, তারপরে দীপঙ্কর। অ্যাটেন্ডেন্স নিন স্যার, অ্যাটেন্ডেন্স। ওকে, যাই হোক, এবার নেক্সট হচ্ছে গিয়ে এক্সেপশন আছে এর মধ্যে। বাই বার্থ ধরো ফরেন যারা ডিপ্লোমেট হয় তাদের ছেলে মেয়েরাও আমাদের দেশে হচ্ছে থাকে, জন্মগ্রহণ করে, তারা হবে না, এটা আছে। আরেকটা হচ্ছে ধরো যুদ্ধের সময়, যুদ্ধ হচ্ছে আমাদের ইন্ডিয়ার, ধরে নাও একটা কথার কথা, কোন একটা টেরিটরিকে ফরেনার্স কোনো নেশন হচ্ছে দখল করে নেয়। এবার আমাদের যদি তার মধ্যে যদি ধরো হচ্ছে সেই টাইমটায় যখন দখল করে নিয়েছে সেই টাইমে যদি আমাদের কোনো মিলিটারি পার্সোনালের যদি কোনো ছেলে মেয়ে হয় তাদেরকেও ইন্ডিয়ান সিটিজেন ধরা হবে না। এটা আমার ক্ষেত্রে একটু অবাক লাগে, জানি না এটা কেন। তো এটাও বলা হয়েছে। ওকে, চাইল্ড অফ এনিমি এলিয়েন বর্ন ইন, ও সরি সরি সরি, এটা আমি এক্স্যাক্টলি সরি, চাইল্ড অফ এনিমি মানে হচ্ছে গিয়ে এনিমি এলিয়েন বর্ন ইন ইসে কি বলে অকুপাইড টেরিটরি। ধরো ফর এক্সাম্পল তোমার পাকিস্তান যদি আমাদের দেশের কোনো টেরিটরি দখল করে, তাদের যদি কোনো ছেলে মেয়ে আমাদের ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে মানে দখল করার পর সেই ইন্ডিয়াতে মানে অকুপাইড টেরিটরিতে, তাদেরকেও ইন্ডিয়ান সিটিজেন ধরা হবে। এই দুটো বাচ্চা। আচ্ছা, হ্যাঁ এবার স্যার, ধরো হ্যাঁ বলো। স্যার বলছি যে ধরুন কোনো একজন পাকিস্তানের ধরুন মহিলা এসছে ইন্ডিয়াতে, ঠিক আছে, ভিসাতে বৈধ ভিসা পাসপোর্ট নিয়ে এসছে, ভিসা থাকাকালীন তিনি একজন কোনো ইন্ডিয়ানের মানে সন্তানের জন্ম দিলেন তাহলে ওই সন্তানটা তো ইন্ডিয়ানই হবে। ইন্ডিয়ান সন্তানের মানে বুঝলাম না। মানে মানে ইন্ডিয়ান মানুষের সেই ইন্ডিয়াতে এসে হচ্ছে গিয়ে মানে আমাদের কোনো দেশের লোকের সাথে বিয়ে করেছে, তাই তো? হ্যাঁ 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 এবার হ্যাঁ, দিয়ে এবার ওর হ্যাঁ সেটা সালটা মানে ডেট অফ বার্থটা তোমাকে বলতে হবে, সে কবে বিয়ে ডেট অফ করেছে। বার্থ হচ্ছে 2004-এর পর। 2004-এর পরে তাও ডেট আছে, মানে 3rd ডিসেম্বরের পরে না আগে। হ্যাঁ, 3rd ডিসেম্বরের পর একদম 2005 3rd ধরুন। ডিসেম্বরের পরে হলে দেখো, 3rd ডিসেম্বর পরে হলে দুটো শর্ত, হয় সে তো এখানে জন্মগ্রহণ করেছে, এটা তো একটা, আরেকটা শর্ত হচ্ছে তার সাথে সাথে তার বাবা মা দুজনকেই সিটিজেন হতে হবে, এটা একটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে গিয়ে তার একটা প্যারেন্ট হতে পারে হচ্ছে গিয়ে তোমার আমাদের দেশের সিটিজেন, 2 আরেকটা নাম্বার শর্তটা প্যারেন্ট এখানে ইয়ে করছে। আদার নট এন ইলিগাল ইমিগ্রেন্ট। আর অন্য আরেকজন যে স্পাউস থাকবেন তিনি যাতে ইলিগাল ইমিগ্রেন্ট না হন, তাও তার ছেলে মেয়ে আমাদের দেশের ও- সিটিজেন হতে পারে। মানে ওইখানে তাহলে হবে কারণ ও তো হ্যাঁ, ইল্লিগাল হবে, নয়, ও ভিসা কারণ পিরিয়ড। তার তার বাবা তো হচ্ছে এই দেশের সিটিজেন, তার হুম, মাও তো তার মা লিগাল হচ্ছে ইমিগ্রেন্ট, তার মাও তো লিগ্যাল লিগাল ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্ট না, হুম হুম লিগাল মাইগ্রেন্ট কিনা তার মা। হ্যাঁ হ্যাঁ, ওটাই হ্যাঁ, জানতে চাইলাম। তাহলে হবে। এই যে যেমন কেউ যদি দিয়ে 19, ওর মা আবার ও মানে বিদেশে আবার চলে ফেরত যেতেও পারে। ওর মা ওই বিদেশে, তো ওর মা তার মা মা তো হয়তো যেতে বিদেশে পারে, কারণ থাকবে। কারণ তার মা যদি পাসপোর্ট বা রেসিডেন্সিয়াল পারমিট যদি রিনিউ না করায় তার মাকে তো ডিপোর্ট করতে বাধ্য। হ্যাঁ হ্যাঁ
তাই না? কিন্তু সেই ক্ষেত্রে সন্তানকেও তো মায়ের সঙ্গেই যেতে হবে। যাই হোক, এবার যে সন্তান সেইটা বিদেশী বড় হবে কিন্তু ইন্ডিয়ান নাগরিক হিসেবে বড় হবে বিদেশের হ্যাঁ, মাটিতে। হতে পারে। মা যদি চায় যে সেই দেশে রাখবে, রাখতে পারে। এবার সেটা তো কাস্টাডিটা কার কাছে চাইবে? সেটা যদি কাস্টাডি নিয়ে তো নিশ্চয়ই মামলা হবে না বাবা-মার মধ্যে। সন্তানের ছোট্ট বাচ্চাকে তো মায়ের কাছেই পাঠাবে, দুধের বাচ্চা বা ছোট্ট বাচ্চাকে। হ্যাঁ, মায়ের কাছে। এইবার এগুলো তো সাবজেক্ট ম্যাটার না কোর্টের। এবার সার্কামস্টেন্স যদি এরকম হয়, ধরো ফর এক্সাম্পল মা পাকিস্তানি। এবার সেখানে পাকিস্তানের যা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, সেখানে গেলে হয়তো ছেলের ফিউচার মানে সমস্যা হতে পারে। তখন কোর্ট যদি মনে করে সার্কামস্টেন্সেস এর উপর বেসিস করে বাবার কাছেও রাখতে পারে যে এখন বাবার কাছে থাকুক, 5 বছর 10 বছর পর ছেলেকে আপনার কাছে পাঠানো হবে। সেটাও তো হতে পারে। সেটা তো হুম, সাবজেক্ট টু হুম, দা হুম, হচ্ছে হুম। ম্যাটারের উপর না, যেটা কোর্ট ডিসাইড করবে কাস্টাডি নিয়ে। হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ। It will be as per the law হ্যাঁ, decided by আমাদের লিগাল ফার্ম, পরিষ্কার লিগ্যাল কথা। অথরিটি। হ্যাঁ। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে লিগাল অথরিটি। সেকেন্ড হচ্ছে সিটিজেনশিপ বাই ডিসেন্ট। এটা হচ্ছে বংশের উপরে মানে মানে ডিসেন্ট মিন্স হচ্ছে গিয়ে তোমার অ্যানসেস্টারদের উপরে মেইনলি ডিপেন্ড করছে। এটা হচ্ছে দেখো সেকশন 4 সিটিজেনশিপ অ্যাক্টে ডিফাইন করা হয় যে এটা কাদের উপরে মানে হচ্ছে মেইনলি অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে যারা আমাদের দেশের বাইরে জন্মগ্রহণ করছে, অ্যাপ্লাইজ টু দ্য পারসন বর্ন আউটসাইড ইন্ডিয়া। লাইক ধরো বর্ন আউটসাইড ইন্ডিয়া বিটুইন 1952 হচ্ছে 1992 মানে 1992 মানে 50 থেকে 92 এর মধ্যে যারা জন্মগ্রহণ দেশের বাইরে করেছে। এবার তাদের ক্ষেত্রে কিভাবে সিটিজেন হবে তারা? তাদের ফাদার মাস্ট বি সিটিজেন। আগে ছিল হচ্ছে গিয়ে বাবা মানে এটা মানে 1992 অব্দি হচ্ছে গিয়ে বাবাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। বাবা মাস্ট ছিল। বর্ন আউটসাইড ইন্ডিয়া বিটুইন 1992 থেকে 2004। এইবার দেখো যারা হচ্ছে গিয়ে 1992 থেকে 2004 এর মধ্যে জন্মগ্রহণ করেছে, তখন এটাকে অ্যামেন্ডমেন্ট করে বলা হয়েছে যে যেকোনো একজন মানে 1992 তে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে বলা হয় যে বাবা মার মধ্যে যেকোনো একজন ইন্ডিয়ান হলেই হবে। তার মানে কি যারা 1950 থেকে 1992 এর মধ্যে জন্মগ্রহণ করেছে তাদের বাবা যদি আমাদের ইন্ডিয়ান হয় তবেই সে ইন্ডিয়ান হতে পারে। সে দেশের বাইরে জন্মগ্রহণ করেছে। আর যে 1992 থেকে 2004 এর মধ্যে দেশের বাইরে জন্মগ্রহণ করেছে তার আইদার প্যারেন্ট মানে তখন বলছে তার আইদার প্যারেন্ট হচ্ছে গিয়ে ইন্ডিয়ান সিটিজেন হলেই হবে। কারণ এটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছে। এবার যে 3rd ডিসেম্বর 2004 এর পরে জন্মগ্রহণ করেছে তার আইদার প্যারেন্ট ইন্ডিয়ান সিটিজেন হলেই হবে এবং হচ্ছে তার শুধুমাত্র আইদার প্যারেন্ট ইন্ডিয়ান সিটিজেন হলে হবে না, তার যে বাইরের দেশে জন্মগ্রহণ হয়েছে এটা তার 1 বছর বয়সের মধ্যে তার বাবা মাকে ইন্ডিয়ান কনস্যুলেটে রেজিস্টার করাতে হবে। সেই দেশে যে আমাদের কনভয় আছে বা এনভয় আছে ডিপ্লোমেটরা আছে তাদের কাছে কি রেজিস্টার করাতে হবে উইদিন 1 ইয়ারের। এবং এমবাসি। হ্যাঁ, এম্বাসি তো অবভিয়াসলি আছে সেই দেশে। এম্বাসি আছে বা তুমি কনসুলেট আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার কি বলে কমিশন না কি একটা আছে, হাই কমিশন এগুলো আছে। বুঝতে পারলে? ধরো এগুলোর মধ্যে একটা ডিফারেন্স আমি জাস্ট এগুলো পড়ার বাইরে। এম্বাসি মানে হচ্ছে গিয়ে তোমার যে সমস্ত এম্বাসি হয় হচ্ছে ওই সমস্ত দেশগুলোতে যে সমস্ত দেশ হচ্ছে গিয়ে যে ব্রিটিশ এম্পায়ারের মধ্যে ছিল না সে সমস্ত দেশে। যেমন ইউকে তে এম্বাসি হয়, যেমন ইউকে তে না সরি তোমার আরে ইউএসএ তে এম্বাসি আছে আমাদের। তারপরে তুমি ইউরোপের কিছু দেশে আমাদের এম্বাসি আছে। কিন্তু হচ্ছে হাই কমিশন হচ্ছে সেই সমস্ত দেশগুলোতে যেগুলোতে হচ্ছে গিয়ে তোমার ব্রিটিশ এম্পায়ার ছিল। লাইক ধরো অস্ট্রেলিয়ার ব্রিটিশ এম্পায়ার ছিল, তো ওই ইন্ডিয়ান হাই কমিশন আছে। বাংলাদেশে ব্রিটিশ এম্পায়ার ছিল, ইন্ডিয়ান হাই কমিশন আছে, সেখানে এম্বাসি নেই। আর ধরো সেই সমস্ত দেশের মধ্যেই আবার ছোট ছোট শহরে এম্বাসি আর হচ্ছে কি হাই কমিশন সবসময় ক্যাপিটাল সিটিতে থাকে প্রত্যেক দেশের। আর সেই সমস্ত দেশের মধ্যে চট্টগ্রাম, তারপরে সিলেট, তারপরে কি রাজশাহী এই সমস্ত দেশে দেখবে ডেপুটি হাই কমিশন আছে ইন্ডিয়ার। আবার দেখবে বাংলাদেশের ক্ষেত্রেও সেম রুলসটা হবে। এগুলো কনভেনশন রুলস আছে, জেনেভা কনভেনশন রুলস অনুযায়ী। আমাদের দিল্লিতে আছে হচ্ছে বাংলাদেশের হাই কমিশন। কেন? ইন্ডিয়াও তো একসময় ব্রিটিশ এম্পায়ারের মধ্যে ছিল। আর ডেপুটি হাই কমিশন ক্যালকাটাতে আছে, আসামে আছে, এগুলোর গুয়াহাটিতে। মধ্যে পার্থক্য কি বলতে, হাই হাই কমিশনার অ্যাম্বাসেডারের মধ্যে বা নামটা আলাদা নাকি কেবল, না এমনি আমি পার্থক্য কি তাহলে কি তাহলে হাই বোঝালাম? কমিশন? আমি বলছি হাই কমিশন সবসময় থাকে হচ্ছে গিয়ে মানে মেন ব্রাঞ্চ। হ্যাঁ, হাই কমিশন হচ্ছে মেন ব্রিটিশদের। ব্রাঞ্চ। হ্যাঁ, মেন ব্রাঞ্চ স্টেটের ক্যাপিটালেই থাকবে সেই দেশের। মানে যেমন ঢাকায় ইন্ডিয়ান হাই কমিশন আছে, আবার বাংলাদেশের হাই কমিশন আমাদের দিল্লিতে আছে। না আপনি ক্যালকাটাই ভুল হচ্ছে বুঝলেন, আমি বলতে চাইলাম যে অ্যাম্বাসেডার আর হাই কমিশনের মধ্যে, হ্যাঁ অ্যাম্বাসেডার আর হাই কমিশনের মধ্যে হাই পার্থক্য কি কমিশন বলতে? বলে হাই কমিশন একটা হচ্ছে ওই ওই জায়গাটার নাম বলতে পারো হাই কমিশন এরিয়া। কিন্তু ওটা হয় হাই কমিশনার। তুমি কমিশন বলতে পারো, তার হ্যাঁ, যে হ্যাঁ, রুলস হাই করছে তাই কমিশনার, হ্যাঁ। কমিশনার। এবার এবার ধরো ফর এক্সাম্পল যিনি দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার আছেন তাকে হাই কমিশনার বলবো। আর অ্যাম্বাসেডর হচ্ছে গিয়ে ওই যে যে সমস্ত আমাদের তোমার লন্ডনে বা লন্ডনে না আমেরিকাতে বা ইউরোপের কোনো দেশে বা রাশিয়ায় এগুলোকে তো হচ্ছে ব্রিটিশরা কখনো দখল করতে পারেনি।
তো ওখানে হচ্ছে গিয়ে অ্যাম্বাসি, তাই অ্যাম্বাসেডর। আর ওই সমস্ত দেশে যদি এদের মধ্যে মূল কোনো পার্থক্য আছে কিনা, মানে না একই জিনিস? কারণ সবগুলোর কাজ ব্রিটিশরা একই, দখল করে দিল। সবগুলোর কাজ একই, শুধু দেশভিত্তিক চেঞ্জ হবে, কাজ একই। এবার দুটো জিনিস দেখতে হবে, সেই দেশটা, আমাদের দেশ যেই দেশে হচ্ছে গিয়ে অ্যাম্বাসি বা কনসুল তোমার কমিশন, হাই কমিশন খুলতে যাচ্ছে, সেটা ব্রিটিশদের আন্ডারে ছিল কি কখনো, নাকি ছিল না? যদি তারা কমনওয়েলথ নেশনের মধ্যে হয়, তাহলে সেখানে হাই কমিশন খোলা হবে, আর তাদের সেটা স্টেটের ক্যাপিটালেই শুধু হবে। আর তাদের যদি ব্রাঞ্চ খোলে, সেগুলোকে ডেপুটি হাই কমিশন খোলা হবে। আর অ্যাম্বাসি শুধুমাত্র হচ্ছে যে সমস্ত দেশে ব্রিটিশ এম্পায়ার ছিল না, সে সমস্ত দেশের স্টেট কমনওয়েলথ মানে যে সমস্ত দেশে ব্রিটিশরা করতো, রাজত্ব ব্রিটিশরা করতো। যে সমস্ত দেশে তাহলে ছিল। কমনওয়েলথ মানে এটার কোনো মানে মানতে কেন বাধ্য হবে এখনকার কোনো দেশ? ধরুন ইন্ডিয়া মনে করলে আমি আরে মানবো না বাবা, যে এগুলো এই এগুলো মানতে কেন বাধ্য হবে? তোমরা জেনেভা কনভেনশনটা কেন সাইন করেছো? তাহলে তো তুমি এই সমস্ত জায়গা থেকে মানে এলিমিনেট হয়ে থাকতে হবে তোমার। আমাদের দেশ তো জেনেভা ও কনভেনশন সাইন করেছে, যে যেটা নিয়ে হচ্ছে কি ডিপ্লোমেট গুলো কি করে, তারপরে এই সমস্ত, এগুলো পড়ার বাইরে, এগুলো করতে গেলে অনেক লাইন। যেমন ধরো, না না, ইউএন এর যেরকম আমাদের একসাথে থাকতে হয় না, হ্যাঁ তো আমরা হেল্প পাবো না, ঠিক আছে, অনেক হ্যাঁ, তো স্যাংশন এগুলো লেগে যাবে, অনেক কিছু ব্যাপার আছে। অনেক ব্যাপার আছে। তো যেমন হচ্ছে গিয়ে ধরো, একটা দেশের মধ্যে আরেকটা দেশের কনসুলেট বা এনভয় বা হচ্ছে গিয়ে তোমার কমিশন থাকা মানে সেটা সেই দেশের প্রপার্টি। সেটার মধ্যে ওই দেশের গভর্নমেন্টের পারমিট ছাড়া কেউ ঢুকতে পারবে না, ইন্ডিয়ান গভর্নমেন্টও পারবে না। সেটা সেই দেশের প্রপার্টি, এটা ধরা হয়। ঠিক আছে? তো এইরকম, তো যেই দেশগুলোতে এম্বাসি আছে, সেই দেশের এম্বাসির যে ব্রাঞ্চ গুলো আছে, আমাদের এম্বাসি, সেগুলোকে বলা হয় কনসুলেট। লাইক মানে শিকাগোতে ইন্ডিয়ান কনসুলেট আছে, নিউ ইয়র্কে ইন্ডিয়ান কনসুলেট আছে, কিন্তু এম্বাসি কোথায় আছে? ওয়াশিংটন ডিসিতে আছে। তো এগুলো, কনসুলেটে যারা হেড হয় তাকে কনসুলেটর বলা হয়, এম্বাসির যারা হেড হয় তাকে অ্যাম্বাসেডর বলা হয়, হাই কমিশনার যারা হেড হয় হাই কমিশনার বলা হয়, ডেপুটি হাই কমিশনার যারা হেড হয় ডেপুটি হাই কমিশনার। এগুলো পড়াশোনার বাইরে বাইরে পরে বলবো একদিন। যাই হোক, এবার নেক্সট হচ্ছে গিয়ে কি আছে, বাই ডিসেন্ডেন্ট আরেকটা হতে পারে ডিক্লারেশন, যে তাকে এটা ডিক্লারেশন মানে ডিসেন্ডেন্ট উইদিন 1 ইয়ারের মধ্যে তো সে বলে দিল রেজিস্ট্রেশন, এবং তাকে ডিক্লারেশন দিতে হবে যে আমার কাছে সেই শিশুর ব্যাপারে, তার বাবা মা চাইল্ডের ব্যাপারে দেবে, তার কোনো ফরেন পাসপোর্ট নেই, এটা দিতে হবে। এবার নেক্সট হচ্ছে 3 নম্বরে হচ্ছে বাই রেজিস্ট্রেশন কিভাবে ইন্ডিয়ান সিটিজেন হয়। সেকশন 5 ডিসাইড করে যে গ্রান্টেড বাই অ্যান অ্যাপ্লিকেশন। ধরো ফর এক্সাম্পল, কেউ হচ্ছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ওই যে এনআরআই মানে হচ্ছে কি তোমার ওসিআই যারা রয়েছে, তারা 7 বছর ধরে যদি আমাদের দেশে বসবাস করে, এবং তারা যদি আমাদের দেশে হচ্ছে কোনো স্পাউসকে মানে মানে তার হাজবেন্ড বা ওয়াইফ আমাদের দেশের হয়, মানে বিয়ে করে ফরেন কোনো ন্যাশনাল, এবং 7 বছর ধরে ইন্ডিয়া বসবাস করছে, তাদের ক্ষেত্রে, বা ওসিআই কার্ড হোল্ডার এবং 5 বছর ধরে ইন্ডিয়ায় বসবাস করছে, তারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা কি হতে পারে? ইন্ডিয়ান সিটিজেন হতে পারে। কাদের জন্য এটা? এটা হচ্ছে ওসিআই দের জন্য শুধুমাত্র, বা হচ্ছে যারা মানে তোমার ইন্ডিয়ান ওভারসিজ যে সমস্ত সিটিজেনরা আছে। এটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অটোমেটিক নয়, অ্যাপ্লিকেশন করতে হবে যে আমি 7 বছর ধরে বসবাস করেছি, বা আপনার দেশের যে ভদ্র মহিলাকে আমি বিয়ে করেছি, বা ভদ্রলোককে বিয়ে করেছি, তারপরে এই দেশে এসেছি। যেমন ধরো কারা, আমাদের দেশের অনেক লোকেরা রাশিয়া, আমেরিকা, ওই সমস্ত দেশ থেকে মেয়ে নিয়ে আসে। তো তার বউ যদি হচ্ছে 7 বছর ধরে ইন্ডিয়ায় বসবাস করে, এবং সেই বউয়ের পরিপ্রেক্ষিতে তার হাজবেন্ড কিন্তু এই দেশে সিটিজেন, তাই না? তো সেই ভদ্রমহিলা বা সেই মেয়েটি যদি আমাদের দেশে 7 বছর বসবাস করে, তারপরে কিন্তু তাকে ওসিআই এর মাধ্যমে, যদি ওসিআই কার্ড হোল্ডার হয়, তাহলে 5 বছরেই হয়ে যাবে। আর যদি ওসিআই কার্ড হোল্ডার না হয়, তার হাজবেন্ড এই দেশের হয়, বা তার ওয়াইফ এই দেশের হয়, আমাদের দেশের সিটিজেন হয়, সেও 7 বছর বসবাস করলে বাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সিটিজেনশিপ পাবে। এটাকে বলা হয় বাই রেজিস্ট্রেশন। এইবার চলে আসো 4 নম্বর, বাই ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশন কিভাবে হয়? ন্যাচারালাইজেশন হচ্ছে কি, যার মধ্যে সিএটাও চলে আসবে, ন্যাচারালাইজেশন গ্রান্টেড অফ ফরেনার্সদেরকে। এবার দেখো, এরা কেউ মানে এদেরকে কাউকে কিন্তু হচ্ছে কি ফরেনার্স ধরা হয়নি, এদেরকে যাদেরকে দেখলে এদেরকে ফরেনার্স ধরা হয়নি, এদেরকে ওসিআই ধরা হয়েছে। কিন্তু এইবার চলে আসবে পুরো ডাইরেক্ট যারা ফরেনার্স, আমাদের দেশেরই নয়, মানে কোনো লিঙ্ক নেই, তাদের জন্য কিভাবে? সেটা হচ্ছে ন্যাচারালাইজেশনের মাধ্যমে। গ্রান্টেড ফরেনার্স যারা হচ্ছে স্যাটিসফাই করতে পারে স্ট্রিক্ট কিছু কন্ডিশন, সবার তার মধ্যে কন্ডিশনস কি ইনক্লুড হচ্ছে, যে 12 বছর ধরে, এটা মেইনলি যারা সিএ যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদের জন্য এটা 5 বছর করা হয়েছে। কারণ দেখো 2019 হচ্ছে কি, 2019 সিএ এর যে সিএ একটা অ্যামেন্ডমেন্ট করা হয়, আর তার হচ্ছে গিয়ে তোমার রুলস গুলো কবে পাস হয়? 2024 মানে 5 বছর পর পাস হয়। এর জন্য কারণ মিনিমাম তাকে ওই 2019 সিএ তে অ্যাপ্লাই করতে গেলে 5 বছর এই দেশে বসবাস করেছে, এটা ধরা হবে। ওকে, তো এইবার হচ্ছে গিয়ে যারা ফরেনার্স তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 12 বছর, কিন্তু যারা সিএ এর বেনিফিশিয়ারি তাদের জন্য 5 বছর এটা। আচ্ছা, রিডিউস টু 5 ইয়ার্স ফর সিএ।
বুঝলে তো? 5 বছর 12 বছর তাকে এই দেশে বসবাস করতে হবে। তাকে গুড ক্যারেক্টার হতে হবে। যেকোনো একটা আমাদের শিডিউল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং তাকে ওই যে আগের দেশের সিটিজেন ছিল সেটা রিনাউন্স করে দিতে হবে যে আমি আর ওই দেশের সিটিজেনশিপ নেই। তাহলে সে ন্যাশনালাইজেশন এর মাধ্যমে আমাদের দেশের সিটিজেনশিপ পেতে পারে। আর যদি সে সিএ এর মাধ্যমে হয়, সিএ হচ্ছে কি ওই হিন্দু বৌদ্ধ মানে খ্রিস্টান মাইনরিটি যে সমস্ত আছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের, তারা যদি এর আগে এই যে এই ডেটের আগে আমাদের ইন্ডিয়া এসে থাকে, তারা সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে এবং এসে আমাদের দেশে মিনিমাম 5 বছর বসবাস করছে। এটা হতে পারে তাদের জন্য। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে গিয়ে কি সিটিজেনশিপ বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। এটা আর কিছু না, এটা সেকশন 7 এর সিটিজেনশিপ অ্যাক্টে মানে ধরো ইন্ডিয়া যেমন গোয়াকে, সিকিমকে, পদুচেরি এগুলো তো হচ্ছে ফরেন টেরিটরি মানে ব্রিটিশ ইন্ডিয়ার পরেও এরা একটা গোয়া যেমন ছিল হচ্ছে কি পর্তুগিজদের, সিকিম মানে ইন্ডিপেন্ডেন্ট স্টেট ছিল, তারপরে হচ্ছে পদুচেরি এরাও পর্তুগিজদের আন্ডারে ছিল। তো এই সমস্ত স্টেট গুলোকে যখন ইন্ডিয়া ইনকর্পোরেট মানে ইন্ডিয়ার সাথে দখল করে তখন তাদের দেশের নাগরিকরাও কিন্তু আমাদের দেশের সিটিজেন হয়ে যায়। বা ও ইন্ডিয়া যদি কোনো ফরেন টেরিটরি দখল করে মানে রুলস অফ হচ্ছে গিয়ে মানে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী মানে যেমন ইন্টারন্যাশনাল ল সেই দেশের নাগরিকরা আমাদের দেশের সাথে যুক্ত হতে চাইছে, সেই দেশের গভর্নমেন্টের এগেনস্টে তারা কথা বলছে, সেই দেশের মানুষ বেশিরভাগ তো সেই এসব রুলস আছে ইন্টারন্যাশনাল, সেগুলো অনুযায়ী তো তাদের দেশের যে ফরেন টেরিটরি আমাদের দেশের হবে তারাও ইন্ডিয়ান সিটিজেন হয়ে যাবে সেখানকার ন্যাশনাল আছে। আর এবার হচ্ছে গিয়ে কিভাবে রিনাউন্স হবে মানে কিভাবে তাদের সিটিজেনশিপ চলে যাবে মানুষের। সবার ফার্স্টে হচ্ছে গিয়ে কেউ যদি ভলেন্টিয়ারি মানে ইচ্ছে করে যদি আমার দেশের সিটিজেনশিপ ছাড়তে চায় যে আমার তাকে অ্যাডাল্ট হতে হবে, 18 বছর হতে হবে এবং সে ডিক্লারেশন দিচ্ছে গভর্নমেন্টকে যে আমি সিটিজেনশিপ ছেড়ে দিতে চাই। ঠিক আছে? এটা দিতে হবে। এবার এটা তাকে দেখাতে হবে না যে সে ইউএস এর সিটিজেনশিপ নিয়েছে বা সে এই দেশের সিটিজেনশিপ নিয়েছে। ওটা তাকে দেখানোর প্রয়োজন নেই। তাকে শুধু 18 বছর বয়স হতে হবে আর তাকে বলতে হবে যে আমি আপনাদের দেশের সিটিজেনশিপ আমাদের দেশের সিটিজেনশিপ ছেড়ে দিতে চাই। ব্যাস। এটা হচ্ছে রিনাউন্সিয়েশন। সেকেন্ড আসবে হচ্ছে টার্মিনেশন। টার্মিনেশন মানে গভর্নমেন্ট কাকে টার্মিনেট ধরো তুমি আজকে ইউকের বা হচ্ছে অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ নিয়ে নিলে, তাহলে গভর্নমেন্ট তোমাকে অটোমেটিক্যালি হচ্ছে গিয়ে তুমি ভলেন্টিয়ারি ওটা অ্যাকোয়ার করলে ফরেন সিটিজেনশিপ, তখন গভর্নমেন্ট কিন্তু তোমাকে হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি টার্মিনেট করে দেবে ইন্ডিয়ান সিটিজেনশিপ, কারণ ডুয়াল সিটিজেনশিপ আমাদের দেশে অ্যালাউ নেই। তো এটা হচ্ছে টার্মিনেশন। আর ডিপ্রাইভেশন কি? ধরো তুমি ফর এক্সাম্পল সিটিজেনশিপ নিলে, সিটিজেনশিপ ফরেন ন্যাশনাল, তুমি সিটিজেনশিপ নিলে, সিটিজেনশিপ নেওয়ার 5 বছরের মধ্যেই তোমার এমন কোনো ক্রাইম করলে যে 2 বছরের শাস্তি হয়ে গেল, মিনিমাম 2 বছরের কোনো সাজা হয়ে গেল, 5 বছরের মধ্যে সিটিজেনশিপ, তখন তোমার সিটিজেনশিপ ডিপ্রাইভ করবে মানে বঞ্চিত করা হবে সিটিজেনশিপ থেকে, নাগরিকত্ব থেকে। অথবা তুমি ফরেন কোনো ন্যাশনাল সিটিজেনশিপ নিয়েছো কোনো ফ্রড ডকুমেন্ট বা মিস রিপ্রেজেন্টেশন করে গভর্নমেন্টকে, তাহলেও তোমার সিটিজেনশিপ ডিপ্রাইভ হতে পারে। বা ডিসলয়ালটি দেখিয়েছো কনস্টিটিউশনে থাকে, ধরো ফর এক্সাম্পল কি হতে পারে, আমাদের বিদেশের সাথে যুদ্ধ হচ্ছে, সেই দেশের লোককে তথ্য পাচার করেছে, তাদের দেশের শত্রুর সাথে কমিউনিকেট করেছে আমাদের দেশের এনিমির সাথে, তখনও তোমার সিটিজেনশিপ ডিপ্রাইভ হতে পারে। এটা গভর্নমেন্ট ডিসাইড করবে। অথবা আনলফুলি উইথ এনিমি, বা তুমি এটাও একটা জিনিস দেখা যায় যে রিসাইড আউটসাইড 7 বছর ফর 7 ইয়ার্স কন্টিনিউয়াসলি, ভালো করে বুঝবে, তুমি লং টাইমের ধরে বসবাস করছো ফরেনে, সেটা কোনো ম্যাটার করে না। তুমি যদি কন্টিনিউয়াসলি 7 বছর যদি আমাদের দেশে নাই আসো তখন ম্যাটার করে। কিন্তু ধরো তুমি 5 বছর অন্তর অন্তর আসো তাহলে কোনো ব্যাপারই না। কিন্তু কন্টিনিউয়াসলি তুমি আউটসাইড 7 বছর বসবাস করছো, তখন সরকার সেটা বার্ডেন অফ প্রুফ গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট যদি প্রমাণ করতে পারে যে এ 7 বছরের মধ্যে ইন্ডিয়া আসেইনি, তখন তার সিটিজেনশিপ রাখে কি করবে? এটা তখন প্রশ্ন উঠবে। এবার দেখো এটা তো ডিসপিউটের মতো ব্যাপার হয়ে যাবে না, কাইন্ড অফ আরবিট্রারি হয়ে যাবে একটু। আরবিটারি যখন যদি তুমি দেখো যে তোমার সাথে আরবিটারি হয়েছে, তখন তোমাকে তো সুপ্রিম কোর্ট আছে না, তোমাকে তো হাইকোর্ট আছে, এগুলো তো যাইতে হবে। তখন সেখানে হ্যাঁ, গেলে হ্যাঁ। তুমি তখন তোমাকে বার্ডেন অফ প্রুফ ওটা স্টেটের কাছে যাবে। স্টেট মানে সেন্ট্রাল প্রমাণ করবে ইউনিয়ন অফ ইন্ডিয়া যে তুমি মানে 7 বছর ধরে ইন্ডিয়া আসো। এটা তো ইন্ডিয়ান অনলি ফর হাই কোর্টস এন্ড সুপ্রিম কোর্টস এ এটা রিজলভ হবে, তাই না? ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আসছে না। হ্যাঁ, ওকে, ওকে। হুম। বোঝা গেল এটা ব্যাপারটা প্রত্যেকের।